শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। বাবা, 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 কথা বলছো না কেন? তুমি কি ঘুমিয়ে পড়লে বাবা? বাবা, একটু শুই। কুন্দ নন্দিনী, কুন্দ মা, মা কুন্দ। কতদিন পরে তুমি এমন করে ডাকলে মা। মাগো, তুই বড় কষ্ট পাচ্ছিস কুন্দ, আমি সব জানি, সব দেখতে পাই। তোর এই অল্প বয়সে এই কোমল শরীরে এত দুঃখ সইবে না রে। তুই তুই আর এখানে থাকিস না মা, এই পৃথিবী ছেড়ে আমার সঙ্গে চলে আয়। মা, আমি কোথায় যাব বলো না মা? ওই যে ওই দেশে, ওই নক্ষত্রদের দেশে, ওই আকাশে। আমি অত দূরে যেতে পারবো না মা, আমার শরীরে যে আর বল নেই। বেশ, তোর যা ইচ্ছে তুই তাই কর, কিন্তু কিন্তু আমার সঙ্গে এলে তুই ভালো করতিস কুন্দ। এরপরে তুই ওই আকাশের নক্ষত্রের দিকে তাকিয়ে আসার জন্য খুব কাঁদবি, খুব। আমি আর একবার তোকে দেখা দেব, যেদিন তুই যন্ত্রণায় ধুলোয় লুটিয়ে পড়ে আমার জন্য কাঁদবি। সেদিন আমি আবার আসবো তোর কাছে। সেদিন তুই আমার সঙ্গে যাস। যেতে তো আমাকে হবেই মা, তবে তার আগে আমি তোকে দুটি মানুষের মূর্তি দেখাচ্ছি। এই দুই ব্যক্তি পৃথিবীতে তোর ভালো মন্দের কারণ হবে। যদি পারিস তবে এদের বিষধর সাপের মতো এড়িয়ে চলিস। তারা যে পথে যাবে সে পথে কিন্তু তুই কখনো যাস না কুন্দ, কখনো না। আকাশের ওই কোণে দেখ কুন্দ। উনি কে মা? কি অপূর্ব দেখতে! এমন রূপবান পুরুষ আমি কখনো দেখিনি। চওড়া কপাল, শান্ত সরল চাউনি, করুণায় ভরা, যেন দেবতা। আমার সব কষ্ট যেন দূর করে দেবেন। কুন্দ, সুন্দর রূপ দেখে ভুলিস না, ইনি অত্যন্ত মহৎ মানুষ হলেও তোর অমঙ্গলের কারণ হবে নিনি। একে তুই বিষধর সাপের মতো এড়িয়ে চলিস মা, এড়িয়ে চলিস। যা বলছি মনে রাখিস। এবার ওই দেখ, দ্বিতীয় মূর্তিটি দেখ। ওই সুন্দরী যুবতী কে মা? চোখগুলো পদ্ম ফুলের পাপড়ির মতো সুন্দর। কুন্দ, একে দেখলেই তুই পালিয়ে যাস কুন্দ। এই সুন্দরী আসলে নারী রূপী এক রাক্ষসী। একে দেখলেই পালিয়ে যাস। আমার কথাটা মনে রাখিস কুন্দ, এদের থেকে সাবধান, সাবধান কুন্দ, সাবধান।
শুনুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস বিষবৃক্ষ। আজ শুনবেন প্রথম পর্ব। নগেন্দ্রনাথ দত্ত হরিপুরের ধনী জমিদার। তার বয়স বেশি নয়, মাত্র ৩০ বছর। জমিদারির কাজে কলকাতায় যাচ্ছেন তিনি। তবে কাজটা সহজ ছিল না। স্ত্রী সূর্যমুখীকে অনেক কষ্টে রাজি করিয়ে তার দেওয়া দিব্যি মেনে তবে জ্যৈষ্ঠ মাসের ঝড়জলের মধ্যেও নিজের বজরা নিয়ে কলকাতার পথে যাত্রা করতে পেরেছেন। এই জ্যৈষ্ঠ মাসে পুরো ঝড়ের সময় তোমার কি না গেলেই নয়? কলকাতায় ব্যবসার অনেক কাজ পড়ে আছে, যে যেতে আমাকে হবেই গিন্নি। তুমি আর বাধা দিও না। তবে আমার মাথায় এই হাত দিয়ে দিব্যি করো, নৌকা সাবধানে নিয়ে যাবে। ঝড় দেখলে তীরের কাছে ফিরিয়ে দেবে, আর ঝড়ের সময় কখনো নৌকায় থাকবে না কিন্তু। বেশ, এই দিব্যি করলাম, হয়েছে? কথাগুলো মনে রাখবে। নিশ্চয়ই, কাজ হয়ে গেলে যত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। চলি গো। আসি বলো। ও হ্যাঁ হ্যাঁ, আসি গিন্নি। দুঃখা দুঃখা। চল রে রমত। জলপথে প্রথম ২-১ দিন বেশ নির্বিঘ্নেই কাটল। নগেন্দ্র দেখতে দেখতে চললেন নদীর অক্লান্ত অনন্ত জল অবিরাম ছলছল করে বয়ে চলেছে, ছুটছে, বাতাসে নাচছে, রোদে হাসছে, আবার আবর্তে ডাকছে। আর জলের ধারে তীরে বয়ে চলেছে অনন্ত জীবন প্রবাহ। রাখালরা গরু চড়াচ্ছে, কেউ গাছের তলায় বসে গান গাইছে, কেউ তামাক খাচ্ছে, কেউ মারামারি করছে, আর কৃষকরা লাঙল চালাচ্ছেন। ঘাটে ঘাটে চাষিদের বাড়ির মেয়ে বউরা নাকছাবি পিতলের চড়ি পরে কলসি কাঁখে নিয়ে আসছেন, ছেঁড়া কাঁথা পচা মাদুর ধোয়াধুয়ি করে চলে যাচ্ছেন। তাদের মধ্যে কোনো সুন্দরী আবার মাথায় কাদা মেখে মাথা ঘষছেন, আবার কেউ বা নাম না জানা প্রতিবেশিনীর সঙ্গে অকারণে ঝগড়া করছেন। কোনো কোনো ঘাটে শিব পুজো হচ্ছে, যুবতীরা ঘোমটা দিয়ে ডুব দিচ্ছেন, ছোট ছোট ছেলেমেয়েরা সাঁতার কাটছে, একে অপরের গায়ে জল ছিটিয়ে দিচ্ছে, আর ব্রাহ্মণ ঠাকুররা শান্ত মানুষের মতো আপন মনে গঙ্গা স্তোত্র পড়ছেন, পুজো করছেন, আর মাঝে মধ্যে জলে ডুবে থাকা কোনো যুবতীর দিকে অলক্ষ্যে তাকিয়ে নিচ্ছেন। আকাশে রোদে তেতে থাকা সাদা মেঘের নিচে কালো কালো বিন্দুর মতো পাখি উঠছে। নারকেল গাছে চিল বসে চারদিকে তাকিয়ে দেখছে কার ওপর ছোঁ মারবে। বক কাদা ঘাঁটছে, আর মাছরাঙা রসিক লোকের মতো ডুব দিচ্ছে। মা শেষে রাজি হলেন কনকর্তা? হ্যাঁ রে, না হলে কি আর আমি বেরোতে পারতাম? শুনলি রহমত, কি সুন্দর গান ভেসে আসছে। হ কর্তা। ওই দেখ, ওই দেখ, ছেলেগুলো কেমন হুটোপুটি করছে দেখ। আহ, নদীর তীর ধরে জলের স্রোতের মতোই কেমন জীবন বয়ে চলেছে দেখ। নগেন্দ্র প্রথম ২-১ দিন এই সব দৃশ্য দেখতে দেখতে এগোলেন। তারপর একদিন আকাশ মেঘে ঢাকল, নদীর জল কালো হয়ে শান্ত হয়ে গেল। তবে নগেন্দ্রনাথের বজরাও নদীর তটের খুব কাছেই চলে এসেছিল। তাই রহমত মোল্লা ঠিক করেছিল মাঝিরা দড়ি দিয়ে নৌকো শক্ত করে বাঁধলেই আর কোনো চিন্তা থাকবে না। কিন্তু বৃষ্টি আর হাওয়ার দাপট ক্রমশ বাড়তে লাগলো। রহমত, রহমত। জি বাবুজি। ওরে, বাতাসের গতি ভালো না, নৌকোটা কিনারায় বাঁধতে বল। আরে ভয় কি হুজুর, আপনি নিশ্চিন্ত থাকুন, ঘাটের কাছেই তো এসে গেছি। আর একটু নৌকো তীরে গিয়ে লাগলো বলে এই যে এই 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 এই। যাক। হ্যাঁ হুজুর, আর কোনো চিন্তা নেই। মাঝিরা এবার নৌকো একেবারে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখবে। মাঝিরা পাল গুটিয়ে চুপ করে বসে রইল। নগেন্দ্রনাথও সব সাহস হারিয়ে ফেললেন, আর চাকররা নৌকোর আসবাবপত্র রক্ষা করতে ব্যস্ত হয়ে পড়ল। নগেন্দ্রনাথ বড় বিপদে পড়লেন এইবার। নৌকো থেকে নামলে মাঝিরা তাকে কাপুরুষ ভাববে, আবার না নামলে স্ত্রী সূর্যমুখীর কাছে মিথ্যাবাদী হতে হবে তাকে। কি করবেন এই নিয়ে যখন দোলাচল চলছে নগেন্দ্রনাথের মনে, ঠিক সেই সময় রহমত মোল্লাও বুঝল যে এই ভীষণ ঝড় বৃষ্টির মধ্যে দড়ি দিয়ে নৌকো বেশিক্ষণ বেঁধে রাখা সম্ভব হবে না। পুরনো দড়ি, কি জানি কি হয়। ঝড় তো অনেক বেড়ে গেল দেখছি। নৌকো থেকে নামলেই মনে হয় ভালো হতো। শোন, আমি তবে গ্রামের মধ্যে গিয়ে দেখি।
যদি রাতটুকুর মতো কোনো আশ্রয় পাই তো শক্ত করে এই দিকটা ধর দেখি। রাত হয়ে আসছিল। নগেন্দ্রনাথ নৌকো থেকে নেমে ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই আশ্রয়ের খোঁজে গ্রামের দিকে হাঁটতে শুরু করলেন। কাদা মাখা পথ, বৃষ্টি কিছুটা কমলেও আকাশ মেঘে ঢাকা। নগেন্দ্র চললেন ঠিকই, কিন্তু আর ফিরলেন না। বনের গাছগুলো হাজার হাজার জোনাকির আলোয় ঝলমল করছিল। গাছের ওপর থেকে বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ, মাঝে মাঝে ভিজে পাখির ডানা ঝাপটানোর আওয়াজ আর বনের পথে শেয়ালের পায়ের শব্দ চারপাশটাকে আরো ভীষণ নির্জনতম করে তুলল। একটু এগিয়েই নগেন্দ্র দূরে একটা আলো দেখতে পেলেন। একটা কিসের আলো আসছে না? হ্যাঁ, বাড়ি তো মনে হচ্ছে। জলমগ্ন জমি আর শেয়ালের ভয়ে কাটিয়ে অনেক কষ্টে আলোর কাছে পৌঁছে দেখলেন একটা পুরনো ইটের তৈরি বাড়ির ভেতর থেকে আলোটা আসছে। বাড়ির দরজাটা খোলাই ছিল। নগেন্দ্র ঘরের ভেতর থেকে আসা আলো লক্ষ্য করেই বাড়ির ভেতরে ঢুকলেন। বাবা চুপ করো বাবা। কি ভুল করলাম? বাড়িটির একসময় যথেষ্ট ঐশ্বর্য থাকলেও আজ তার কোনো চিহ্নই অবশিষ্ট নেই। ঘরগুলো ভাঙাচোরা, নোংরা, দেওয়ালে কালি ঝুলছে। ঘরের চারদিকে আরশোলা, মাকড়সা, টিকটিকি আর ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। কোণের দিকে পড়ে রয়েছে দুটো একটা হাঁড়ি, একটা ভাঙা উনুন আর 3-4টে বাসন। একটা মাত্র ঘরে প্রদীপের আলো জ্বলতে দেখে নগেন্দ্র সেই ঘরের দিকে এগিয়ে দেখলেন সেখানে একটা ছেঁড়া বিছানায় একজন বৃদ্ধ মৃত্যুশয্যায় শুয়ে আছেন। আর তার বিছানার পাশে ঘরের মেঝে থেকে খসে পড়া ইটের ওপর একটা মাটির প্রদীপ রাখা। তেলের অভাবে সেটা কাঁপছে, তবে সেই বিছানার পাশে আরও একটা প্রদীপ ছিল। স্নিগ্ধ জ্যোতির মতো সে এক অপূর্ব সুন্দরী অল্প বয়সী মেয়ে। তবে ঘরে বিশেষ আলো ছিল না বলেই হোক, অথবা ঘরের ওই দুজন মৃত্যু চিন্তায় অন্যমনস্ক থাকার কারণেই হোক, নগেন্দ্রকে তারা কেউই খেয়াল করল না। নগেন্দ্র দরজায় দাঁড়িয়ে সেই বৃদ্ধের শেষ মুহূর্তের কষ্টের কথাগুলো শুনতে লাগলেন। তোকে এরকম একা রেখে আমায় চলে যেতে হবে রে কুন্দ। বাবা চুপ করো বাবা। বাবা তোমার খুব কষ্ট হচ্ছে তাই না বাবা? ও বাবা, যে কি হবে? এক সময় চাকর বাকর আশ্রিত আত্মীয়তে আর কথা বলো না। যে বাড়ি রমরম করতো, আজ তার এই ভগ্ন দশা। মা লক্ষ্মীর কৃপা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই এ দশা হলো এ সংসারে। তোর মা আর এই কষ্ট সহ্য করতে পারলেন না। আর কথা বলো না বাবা। তোর দাদা বোধহয় তার মাকে ছেড়ে আর থাকতে পারলো না। কেন এত কথা বলছো বাবা? আস্তে আস্তে। এই বংশের একমাত্র বংশধর, সেও অল্প বয়সে আমাকে ছেড়ে চলে গেল। এই অভাবের সংসারে তোকে যে আমি কিছুই দিয়ে যেতে পারলাম না রে মা। নগেন্দ্র ঘরের বাইরে দাঁড়িয়ে বৃদ্ধের কথা শুনতে শুনতে বুঝলেন যে এই বৃদ্ধ আর এই সুন্দরী অল্প বয়সী মেয়েটি ছাড়া নির্জন বনে ঘেরা এই ভাঙা বাড়িতে
আর কেউই এখন থাকে না। কুন্দনন্দিনীর বিয়ের বয়স পেরিয়ে গেলেও বৃদ্ধ প্রাণ থাকতে তাকে অন্যের হাতে তুলে দিতে পারেনি, কারণ কুন্দই ছিল তার বাবার অন্ধের চষ্টি এবং সংসারে তার একমাত্র বন্ধন বা মায়া। এতদিন যে মেয়ের বিয়ে দিতে পারেনি সে আজ মৃত্যুশয্যায় শুয়ে সেই মেয়ের চিন্তাই তার কাছে প্রধান হয়ে উঠেছে। মা, কার আশ্রয় রেখে যাবো? কাল তুই কোথায় গিয়ে দাঁড়াবি? এই গভীর এবং অনিবার্য যন্ত্রণা মুমূর্ষু বৃদ্ধের প্রতিটি দীর্ঘশ্বাসে প্রকাশ পাচ্ছিল। তার আধবোজা চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, আর তার মাথার কাছে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে সেই মেয়েটি স্থির চোখে বাবার মুখের দিকে তাকিয়েছিল। ধীরে ধীরে বৃদ্ধের প্রাণ এই নশ্বর পৃথিবী থেকে মুক্তি পেল। সে নিস্তব্ধ ঘরে টিমটিমে প্রদীপের আলোয় কুন্দনন্দিনী একা বাবার মৃতদেহ কোলে নিয়ে বসে রইল। বাইরে তখন ঘোর অন্ধকার। এবার ঘরের প্রদীপটাও তেলের অভাবে দু চারবার উজ্জ্বল হয়ে জ্বলে উঠে চিরতরে নিভে গেল। ঘোর অন্ধকারের মধ্যে ঘরটা ডুবে গেল। নগেন্দ্র তখন ঘরের পাশ থেকে সরে এসে সেই বাড়ি থেকে বেরিয়ে গেলেন। সেই জীর্ণ ভাঙা ঘরে একা কুন্দনন্দিনী আর তার বাবার প্রাণহীন দেহ। কুন্দনন্দিনী অস্ফুট স্বরে আরও কয়েকবার ডাকলো তার বাবাকে। শেষে কোনো সাড়া না পেয়ে ক্লান্ত কুন্দনন্দিনী এবার ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে স্বপ্নে তার মা তাকে দেখা দিয়ে একজন পুরুষ ও একজন মহিলাকে দেখিয়ে তাদের থেকে দূরে থাকতে সাবধান হতে বলে গেলেন। কুন্দ ঘুম ভেঙে দেখল সেই অন্ধকার ভাঙা ঘরেই পড়ে আছে সে। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, কিন্তু তার কানে তখনও মায়ের শেষ সতর্ক বাণীটা বাজছে। আমার কথাটা মনে রাখিস কুন্দ, এদের থেকে সাবধান, সাবধান কুন্দ। পরের দিন ভোর হতে না হতেই নগেন্দ্রনাথ গ্রামের ভেতরে গেলেন। গ্রামের নাম ঝুমঝুমপুর। চারদিকে একটা থমথমে ভাব। কুন্দর বাবা মারা গেছেন, অথচ বেচারি মেয়েটা তখনও বিশ্বাসই করতে পারছে না। নগেন্দ্রবাবু নিজের গাঁটের কড়ি খরচ করে গ্রামের লোক ডেকে সৎকারের ব্যবস্থা করলেন। কুন্দনন্দিনীর বাবাকে নিয়ে গ্রামের লোকেরা চলে গেলে কুন্দকে শান্ত করতে তারই বয়সী, তারই বন্ধু গাঁয়ের মেয়ে চাঁপা এলো কুন্দর কাছে। কুন্দ তখনও পাথরের মতো বসে আছে আর বারবার আকাশের দিকে তাকাচ্ছে, যেন আকাশ ফুঁড়ে কেউ আসবে। চাঁপা অবাক হয়ে কুন্দর পাশে বসল। ওরে কুন্দ, ওভাবে বারবার আকাশের দিকে কি দেখছিস রে? জানিস চাপা, কাল রাতে না মা এসেছিলেন। হ্যাঁ? আকাশ থেকে নেমে মা আমায় ডাকলেন। মা বললেন, আয় আয় আমার সাথে। আমি আমি কেন যে গেলাম না, খুব ভয় পেয়েছিলাম রে। মা যদি আবার আবার আসে, এবার এবার ঠিক চলে যাব, দেখিস। বলিস কি রে? মরা মানুষ কি আবার ফিরে আসে নাকি? এই, তুই সত্যি দেখেছিলি? হ্যাঁ রে, একদম সত্যি। মার সাথে আরো দুজন ছিল, একজন নারী আর একজন পুরুষ। কি বলছিস কি? ওই পুরুষ মানুষটাকে যে কি সুন্দর দেখতে, ওরকম রূপ আমি ইহো জন্মে দেখিনি। কি রূপ তার! ওদিকে নগেন্দ্রবাবু পড়লেন মহা বিপদে। গায়ের লোকেদের ডেকে বললেন মেয়েটির বিয়ের ব্যবস্থা করতে। ওর বিয়ের খরচ না হয় আমিই দেব। কিন্তু গ্রামবাসীরা ভাবল এখন বললেও পরে যদি বাবু টাকা না পাঠান, তাই তারা একটা ফোন দিয়ে আঁটল। একজন বলল, বাবু, কলকাতায় শ্যামবাজারে ওর এক মেসো আছে, বিনোদ ঘোষ। আপনি তো শহরে যাচ্ছেন,
ওখানেই বরং পৌঁছে দিয়ে আসুন। ওটাই মেয়েটার জন্য ভালো হবে। বেশ, তবে চাপাকে বলো অগত্যা নগেন্দ্রবাবু রাজি হলেন। নিয়ে আসতে ওকে। চাঁপাকে পাঠালেন কুন্দকে ডেকে আনতে। কিন্তু কুন্দ যখন নগেন্দ্রর সামনে এলো, হঠাৎ সে যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলো। থমকে দাঁড়িয়ে গেল কুন্দ। কি হলো রে, দাঁড়িয়ে পড়লি কেন? চল, বাবু ডাকছেন যে। চাপা, কি কি হয়েছে? এই সেই কে সেই? তোর বাবা, কি আবল তাবল বকছিস বলতো? চল না। যাকে মা কাল রাতে আকাশের গায়ে দেখিয়েছিলেন, হুবহু হুবহু সেই চোখ, সেই মুখ, মায়ের কথা বলেই আমাকে সাবধান করে দিয়েছিলেন। চাঁপা প্রথমটায় ভয় পেয়ে গেল ঠিকই, কিন্তু নগেন্দ্রবাবু যখন কাছে এসে খুব নরম গলায় কথা বললেন, তখন আর ভয় পাওয়ার মতো কিছু থাকলো না। তোমার মাসির বাড়ি কলকাতায়, আর আমি সেখানেই যাচ্ছি। তিনি কথা দিলেন যে কুন্দকে তিনি কলকাতায় কুন্দর মাসির বাড়িতে পৌঁছে দেবেন। আমি তোমাকে মাসির কিন্তু কুন্দ নন্দিনী কিছুতেই বুঝে উঠতে পারল না যে সে এই মায়াবী রূপের টানে তার সঙ্গে যাবে নাকি মায়ের কথা শুনবে। সে শুধু অবাক চোখে নগেন্দ্রর দিকে চেয়ে রইল। উপায় না দেখে কুন্দ নন্দিনীকে নিয়ে নগেন্দ্র কলকাতায় এলেন। কলকাতায় এসে নগেন্দ্রবাবু হন্যে হয়ে খুঁজলেন, কিন্তু কুন্দর মাসি মেশো কাউকে পাওয়া গেল না। অগত্যা তিনি কুন্দকে নিয়ে গেলেন নিজের বোন কমলমণির কাছে। কমল, এখন তুই একে না রাখলে ওর থাকার আর কোনো জায়গা নেই। পরে আমি যখন গোবিন্দপুর ফিরবো, তার স্বামী শ্রীশচন্দ্র মিত্র পাওয়ার ফেয়ারলি কোম্পানির একজন বড় পদস্থ কর্মচারী ছিলেন। শ্রীশচন্দ্র শুধু ধনীই ছিলেন না, নগেন্দ্রের সঙ্গে তার সম্পর্কও ছিল অত্যন্ত গভীর। আর কমলমণি, সে যেমন বুদ্ধিমতী তেমনই সুন্দরী আর প্রচণ্ড রসিক। কুন্দকে দেখা মাত্রই কমল যেন একটা নতুন খেলনা পেল। কুন্দকে সে একরকম পাজাকোলা করে গরম জলের টবে চুবিয়ে দিল। কুন্দ তো ঘাবড়েই গেল, কিন্তু কমলমণি নিজের হাতে তাকে সাবান মাখিয়ে স্নান করালো, সুন্দর সাদা শাড়ি আর গয়না পরিয়ে একদম রাজকন্যা বানিয়ে দিল। বাহ, কি সুন্দর লাগছে। যা কুন্দ, এবার গিয়ে দাদাবাবুকে প্রণাম করে আয়। তবে খবরদার, আমার বর শেষচন্দ্রকে যেন ভুল করেও প্রণাম করিস না। তোকে এই রূপে দেখলে ও নির্ঘাত তোকে বিয়ে করে ফেলবে। কি যে বলো না তুমি। নগেন্দ্র যখন কুন্দকে এই সাজে দেখলেন, তিনিও যেন নেশার ঘরে পড়লেন। বন্ধু হরদেবকে চিঠিতে সে কথা অকুণ্ঠ চিত্তে জানাতেও ভুললেন না। ভাই হরদেব, কুন্দর ওই ডাগর নীল চোখ দুটির দিকে তাকালে আমি নিজের খেয়েই হারিয়ে ফেলি। ও মানুষ নয়, যেন চাঁদের আলো দিয়ে গড়া কোনো অপার্থিব রূপ। আমি যদি ওই দুটি চোখের সামনে তোমাকে দাঁড় করাতে পারতাম, তবে তোমার বুদ্ধির দৌড়ও আমি দেখে নিতাম। কমলমণি কুন্দকে লেখাপড়া শেখাচ্ছেন। কমলের মতে কুন্দর বুদ্ধি খুব ধারালো। ওদিকে নগেন্দ্রর স্ত্রী সূর্যমুখী সব শুনে গোবিন্দপুর থেকে চিঠি পাঠালেন। সেই চিঠিতে কিছুটা অভিমান আর কিছুটা গিন্নিবনা ছিল। কুন্দর নন্দিনীকে কুড়িয়ে পেয়ে কি আমাকে ভুলে গেলে? কুন্দকে আমার কাছে নিয়ে এসো, আমাদের তারাচরণের সাথে ওর বিয়ে দেব। যদি কমল ছাড়তে না চায়, তবে আমার নাম করে কেড়ে নিয়ে এসো। আর শোনো, কুন্দকে যদি তোমার নিজেরই বিয়ে করার ইচ্ছা থাকে, তবে বলো, আমি বরণডালা সাজিয়ে রাখি। সূর্যমুখীর এই চিঠি পড়ে সবাই হাসাহাসি করলেও শেষ পর্যন্ত ঠিক হলো যে কুন্দকে নিয়ে নগেন্দ্র গোবিন্দপুরেই ফিরবেন। কিন্তু মানুষ ভাবে এক, আর বিধাতা লিখে রাখেন অন্য কিছু। সে অবশ্য আরও পরের কথা। আপাতত নগেন্দ্রর বজরা সাজানো হলো। কুন্দ তার সেই স্বপ্নের কথা ভুলে গিয়ে নগেন্দ্রর সঙ্গে তার নৌকোয় গিয়ে উঠল। কুন্দনন্দিনী বিশ্বাসই করতে পারল না যে এই মানুষটি থেকে তার কোনো ক্ষতি হতে পারে। কিন্তু সে জানত না যে পতঙ্গ যেমন আগুনের শিখা দেখে ঝাঁপ দেয়,
সেও ঠিক তেমনই অবুঝের মতো সেই আগুনের দিকেই এগিয়ে চলল। নগেন্দ্র, সূর্যমুখী ও কমলমণি এই তিনজনে মিলে যেন এক বিষবৃক্ষের বীজ রোপণ করলেন। সূর্যমুখীর বাপের বাড়ি ছিল কোন্নগর, আর তার বাবা কলকাতায় ক্যাশিয়ারের কাজ করতেন। সূর্যমুখীর ছোটবেলায় তাদের বাড়িতে শ্রীমতী নামে এক বিধবা দাসী থাকত। সেই শ্রীমতীর ছেলের নাম তারাচরণ। সে সূর্যমুখীর প্রায় সমবয়সীই ছিল, পিঠোপিঠি ভাই বোনের মতোই বড় হচ্ছিল। কিন্তু শ্রীমতী খুব সুন্দরী ছিল বলে গ্রামের এক লম্পট জমিদারের নজরে পড়ে গিয়ে শেষে ভয়ে আর অপমানে একদিন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তারপর থেকে তার আর কেউ কোনোদিন খোঁজ পায়নি। তবে শ্রীমতী পালিয়ে গেলেও ছেলে তারাচরণকে সে ফেলে গিয়েছিল। সূর্যমুখীর বাবা তারাচরণকে নিজের ছেলের মতোই মানুষ করতে লাগলেন। জমি জমার কাজে না পাঠিয়ে তাকে পড়াতে পাঠালেন ইংরেজি স্কুলে। সূর্যমুখীর বিয়ে আর তার বাবার মৃত্যুর পরে তারাচরণের অবশ্য কোনো কাজ জুটল না। তবে তাতেও তার বিশেষ কিছু যায় আসেনি। ইংরেজি শিখে বেশ খানিকটা পণ্ডিত হয়েছে সে, লোকজন তাকে সমীহ করে চলে, তাতে তার গর্বও হয় বই কি। কিন্তু কাজ না হলে সে খাবে কি? নিজের মায়ের পেটের ভাই না হোক, তারাচরণের প্রতি সূর্যমুখীর মমত্ববোধ কিছু কম ছিল না। তার পণ্ডিত ভাইকে গোবিন্দপুরে নিয়ে এসে স্বামীকে বলে কয়ে গ্রামের স্কুল মাস্টারের চাকরিও জুটিয়ে দিলেন সূর্যমুখী। শুনুন সবাই, গোবিন্দপুরে তারাচরণের বেশ খানিকটা নাম ডাক হয়েছে। বিজ্ঞদের সভায় বেশ গলা উঁচিয়ে বক্তৃতাও দেয় সে। মেয়েদের ঘরে আটকে রাখা একদম চলবে না, এইসব কথা বইয়ে লেখা আছে। একটা কথা মনে রাখবেন, মেয়েদেরকে ঘরে আটকে রাখবেন না, তাদের বেরোতে দিন, তাদের শিক্ষার আলোয় আলোকিত হতে দিন, তাদেরও সমাজে বাঁচার অধিকার আছে। এইসব বক্তৃতার একটাও কিন্তু তারাচরণের নিজের কথা নয়। এগুলো সবই হয় তত্ত্ববোধিনী পত্রিকা, নয়তো অন্য কারুর লেখা থেকে টুকে বলতো সে। তারাচরণের কথা শুনে মাঝে মাঝে সূর্যমুখীর বেশ ভয় করত। কিন্তু তারাচরণই বা কী করে? তার নিজের পরিবার বলতে তো আর কেউ নেই, সুতরাং দায় দায়িত্ব বলতেও বিশেষ কিছু ছিল না, তাই এমন কথা বলা তার সাজে। এদিকে তারাচরণের বিয়ের চেষ্টার কোনো কসুর করেননি সূর্যমুখী, কিন্তু তার মা নিরুদ্দেশ হয়েছে। এই কারণেই কোনো ভদ্রলোক তারাচরণের হাতে তার নিজের মেয়েকে দিতে রাজি নন। ঠিক এই সময়েই নগেন্দ্রর চিঠিতে কুন্দনন্দিনীর কথা জানতে পারলেন সূর্যমুখী। ঈশ্বর এতদিনে মুখ তুলে চেয়েছেন, মেয়েটাকে একবার উনি নিয়ে আসুন, আর দেরি করা ঠিক হবে না। এই মেয়েটার দিনগুলো কেউ নেই, এর সঙ্গেই আমি তারাচরণের বিয়ে দেব। কুন্দনন্দিনীকে নিয়ে পালকি করে গোবিন্দপুরে ফিরে এলেন নগেন্দ্র দত্ত। এত বড় বাড়ি কুন্দ কোনোদিন স্বপ্নেও দেখেনি। অবাক বিস্ময়ে সে বাড়িটার দিকে হাঁ করে তাকিয়ে রইল কুন্দ। বাড়ির বাইরে 3টে মহল, ভেতরেও 3টে, ঠিক যেন একটা কেল্লা। বিশাল লোহার ফটক পেরিয়ে লাল ইটের রাস্তা, দুপাশে সাজানো বিদেশি ফুলের বাগান, সামনেই মার্বেল পাথরের তৈরি বিশাল বৈঠকখানা। এটি নগেন্দ্রর প্রধান বৈঠকখানা। তার সামনে উঠোনের ওপর একটা মাটির তৈরি বড় সিংহ মূর্তি এমনভাবে বসে আছে যেন সেই এই বাড়ির পাহারাদার। এই উঠোনের বাঁ দিকে একতলা কোঠা বাড়িটা হলো কাছারি বাড়ি। এখানে সব কাজকর্ম আর হিসেবপত্র রাখা হয়। ভৃত্যদের থাকার জায়গাও এখানে। ফটকের দুপাশে দ্বাররক্ষীদের ঘর, আর এর পাশেই রয়েছে পুজোর বাড়ি। দুর্গাপুজোর সময় এখানে তিল ধারণের জায়গা থাকে না। এরপরই ঠাকুর বাড়ি। এখানে পাথরের তৈরি এক বিশাল মন্দির, আর তার সামনেই রয়েছে একটা বিরাট নাট মন্দির। এর পাশেই রয়েছে অতিথিশালা। এখানে নানা রকমের মানুষের মেলা। কোনো সন্ন্যাসী জটা দুলিয়ে শুয়ে আছেন, কেউ বা ভস্ম মাখছেন, বৈরাগীরা গান গাইছেন, আবার নাটমন্দিরের এক কোণে পাড়ার বখাটে ছেলেরা মারামারি করছে। এর পরের যুদ্ধটা চলছে ভাঁড়ার ঘরের সামনে। সেখানে ভান্ডারি, দাসী আর রাঁধুনির মধ্যে যেন দ্বিতীয় পানিপথের যুদ্ধ লেগেছে। এই সব গণ্ডগোলের মাঝে অন্দরের উঠোনে একদল কাঙালি হাড়গিলে কুকুর খাবারের আশায় লোলুপ দৃষ্টিতে ওত পেতে বসে আছে।
আর বিড়াল গরু যে যার মতো সুযোগ বুঝে কেউ রান্নাঘরে মাছে মুখ দিচ্ছে, তো কেউ চুপি চুপি অন্দরে ঢুকে একপাশে ফেলে দেওয়া সবজির খোসাকে অমৃত মনে করে চোখ বুজে পরম শান্তিতে চিবিয়ে খাচ্ছে। এই হট্টগোল পার হয়ে একদম পিছনের দিকে তাকালে দেখা যায় একটা শান্ত বাগান আর বিশাল এক দিঘি। সেখানে নীল জল টলমল করছে, একেবারে ছবির মতো সুন্দর। বিস্ময় ভরা চোখে নগেন্দ্রর এই অফুরন্ত ঐশ্বর্য দেখতে দেখতে পালকিতে করে অন্দরমহলে এসে ঢুকল কুন্দনন্দিনী। এই অতুল সম্পদের কর্ত্রী সূর্যমুখীর কাছে ডাক পড়ল তার। তিনি দোতলায় থাকেন। দুরু দুরু বুকে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটাই ভয় তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। তার স্বপ্নে দেখা সেই ভয়ঙ্কর নারী কি তবে সূর্যমুখী? কিন্তু সূর্যমুখীকে দেখা মাত্রই তার ভয় কেটে গেল। কুন্দ দেখল সূর্যমুখী তার সেই স্বপ্নে দেখা নারীর মতো কালচে শ্যামবর্ণা নন। তার কাঁচা সোনার মতো গায়ের রং, টানা টানা মমতা ভালোবাসায় ভরা দু চোখ। কুন্দ মনে মনে আশ্বস্ত হলো এবার। এসো বোন, এসো। কুন্দকে দেখে সূর্যমুখীর বড় মায়া হলো। তিনি কুন্দকে আদর করে কাছে টেনে নিলেন এবং মনে মনে প্রতিজ্ঞা করলেন যে তারাচরণের সঙ্গে কুন্দর বিয়ে তিনি দেবেনই। আহারে, মেয়েটা বড় দুঃখী। এমন সোনার ডালি রূপের কোনো যত্ন আত্মি হয় না। নিজের খাস দাসীকে ডেকে পাঠিয়ে সূর্যমুখী আদেশ দিলেন, শোন, এই কুন্দের সঙ্গে আমি তারাচরণের বিয়ে দেব। আজ থেকে একে তুই আমার নিজের বোনের মতোই যত্ন করবি, বুঝেছিস? আজ্ঞে মা। ওর যেন কোনো কষ্ট না হয়, কেমন? তাই হবে। দাসের রূপও কিছু কম নয়। সে এবার এগিয়ে এসে হাত ধরতেই কুন্দ যেন শিউরে উঠল। তার সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। কুন্দ দেখল সেই ভয়ঙ্কর রাতে আকাশের গায়ে যে মুখ সে দেখেছিল, এ ঠিক সেই উজ্জ্বল শ্যামবর্ণা সুন্দরী। সেই পদ্মের পাপড়ির মতো মায়াবী চোখের তীক্ষ্ণ চাউনি নিয়ে মুখে এক রহস্যময় হাসি মেখে তার দিকেই তাকিয়ে আছে সে। কুন্দর মাথার ভেতরটা যেন ঘুরতে লাগলো। কাঁপা কাঁপা গলায় ভয় ভয় তার নাম জানতে চাইল কুন্দ। তোমার নাম কি? আমার নাম হীরা। হীরা? একে দেখলেই পালিয়ে যাস কুন্দ। মায়ের সতর্ক বাণী কুন্দর কানে বাজতে লাগলো। এখন কি করবে কুন্দ? কার কাছে পালাবে সে? স্বপ্নের সেই কুটিল ছায়া কি তবে তাকে গ্রাস করতে শুরু করবে এবার? কুন্দনন্দিনী কি করবে কিছুই বুঝে উঠতে পারল না। তারাচরণ লোকটা দেখতে খুব একটা আহামরি ছিল না। তামাটে গায়ের রং, নাকটা খেঁদা। পাড়ার ছোট ছোট ছেলেদের কাছে সে বিরাট বীর হতে পারে, কিন্তু আসলে সে ছিল একদমই সাধারণ। কুন্দনন্দিনীকে সে ঠিক কতটা ভালোবাসতো তা বলা মুশকিল। তাদের সম্পর্কটা ছিল অনেকটা একটা পোষা প্রাণীর সঙ্গে ভাব হওয়ার মতো। যাই হোক, নগেন্দ্রর উদ্যোগে কুন্দর সঙ্গে তারাচরণের বেশ ধুমধাম করেই বিয়েটা হয়ে গেল। তারাচরণ বিয়ের আগে জমিদার দেবেন্দ্রবাবুর ইয়ার মহলে বসে পানীয়ের গ্লাসে চুমুক দিতে দিতে লম্বা লম্বা প্রবন্ধ পড়ত। সমাজ সংস্কার আর নারী স্বাধীনতা নিয়ে দম্ভ করে বড় বড় কথা। আমি আমার স্ত্রীকে কখনোই অন্ধকার ঘরের মধ্যে ওই একটা খাঁচায় বন্ধ করে রাখবো না। এখন তারাচরণের বিয়ের পর তার স্ত্রী কুন্দনন্দিনীর রূপের প্রশংসা চারিদিকে আগুনের মতো ছড়িয়ে পড়ল। দেবেন্দ্রবাবুর ইয়ার মহলে শোরগোল পড়ে গেল। বন্ধুরা প্রাচীন গান গেয়ে তারাচরণকে খোঁচা দিয়ে ঠাট্টা করতে লাগলো। কোথায় গেল তোমার সে প্রতিজ্ঞা? দেবেন্দ্রও ছাড়লেন না। তিনিও বললেন, কে তারাচরণ? তুমিও কি শেষে ওই ওল্ড ফুলদের দলে নাম লিখিয়ে ফেললে নাকি? আমাদের আলাপ টালাপ করিয়ে দেবে না নাকি? না দেবেন্দ্র বাবু, মানে ওই আমতা আমতা করছো।
স্ত্রীর রূপের ছটা দেখে আমাদের চোখ ঝলসে যাবে বলে ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ মানে তার কি তারাচরণ এবার মহা বিপদে পড়ল। একদিকে বন্ধুদের বিদ্রুপ, অন্যদিকে গৃহকর্ত্রী সূর্যমুখীর ভয়, যিনি এইসব আধুনিকতা একদম পছন্দ করেন না। ভয়ে কুন্দকে সে একবার নগেন্দ্রর বাড়িতেও পাঠিয়ে দিল কিছুদিন, কিন্তু শেষ রক্ষা হলো না। দেবেন্দ্র একদিন দলবল নিয়ে তারাচরণের বাড়িতে এসে হাজির হয়ে এমন ব্যঙ্গ শুরু করলেন যে তারাচরণ বাধ্য হলো কুন্দকে সাজিয়ে বাইরে আনতে। কুন্দনন্দিনী এসে কিন্তু কোনো কথা বলতে পারল না। অপমানে লজ্জায় ডুকরে কেঁদে উঠে সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু ওই এক মুহূর্তেই দেবেন্দ্র কুন্দর রূপ দেখে একেবারে পাগল হয়ে গেলেন। তার মনের ভেতর কুন্দর ছবি গেঁথে গেল। কুন্দর সঙ্গে দেখা করার জন্য এবার মরিয়া চেষ্টা শুরু করলেন দেবেন্দ্র। এমনকি নিজের বাড়িতে তাকে নিমন্ত্রণ করলেন, কিন্তু সূর্যমুখীর কড়া শাসনে সে যাত্রা রক্ষা পেল কুন্দনন্দিনী। দেবেন্দ্রর অতিরিক্ত আনাগোনাকে একেবারেই ভালো চোখে দেখলেন না সূর্যমুখী। তার প্রবল তিরস্কারে তারাচরণের সঙ্গে এতকালের সম্পর্ক ছিন্ন করতেও দ্বিধা করলেন না তিনি। বিয়ের পর 3টে বছর এভাবেই কেটে গেল, কিন্তু কুন্দর কপাল ভালো ছিল না। হঠাৎ একদিন তারাচরণের প্রচণ্ড জ্বর এলো, সেই সঙ্গে প্রবল বিকার। কোনো চিকিৎসাতেই কাজ হলো না, মারা গেল তারাচরণ। অসহায় কুন্দকে কিন্তু সূর্যমুখী ফেললেন না। পরম মমতায় কুন্দকে আবার নিজের বাড়িতে নিয়ে এলেন তিনি। তারাচরণের বাড়িটি বিক্রি করে সেই টাকাটা কুন্দর নামেই সরকারি কাগজে জমা রাখলেন নগেন্দ্র। অলক্ষ্যে বিধাতার ইশারায় সময়ের পাশাটা কিন্তু আবারও বদলাল। নগেন্দ্রবাবুর বাড়িতে বিধবা কুন্দনন্দিনী বেশ জাঁকিয়ে বসেছে। সেদিন দুপুরের পর অন্দরমহলে সে এক এলাহি কাণ্ড। পাড়ার সব মহিলারা একজোট হয়েছে। কেউ চুল বাঁধছে, কেউ বা পাকা চুল তুলছে, চারিদিকে একেবারে হইচই। কেউ কাঁথা সেলাই করছে, কেউ ছেলেকে পেটাচ্ছে। এক বিদুষী মহিলা আবার দাসুরায়ের পাঁচালিও পড়ছিলেন। এরই মাঝে চলছে গিন্নিদের গাল গল্প। যার স্বামী কিছুই জানেন না সে তাকে পণ্ডিত বলে চালাচ্ছে, আর যার ছেলে মেয়ে কুচকুচে কালো সে নিজেকে রত্নগর্ভা বলে বড়াই করছে। সূর্যমুখী অবশ্য এসব আড্ডায় থাকতেন না। তিনি বেশ গম্ভীর আর দাপুটে মানুষ। তবে কুন্দ কিন্তু এই দলেই থাকত। সেদিন মেয়েদের সেই জমাটি মজলিসে হঠাৎ একটা অদ্ভুত কাণ্ড ঘটল। একটা মিষ্টি গলা কানে এলো। জয় রাধে। বষ্টমীকে একটু দয়া করো মা। কে রে তুই? কে? এখানে কি চাই? এখানে কি রূপ তো কোনোদিন দেখিনি। সত্যি বৈষ্ণবী অসম্ভব সুন্দরী। পাতলা লাল ঠোঁট, পদ্মের মতো চোখ, আর গায়ের রং যেন চাঁপা ফুলের মতো। তবে তার চলন বলন একটু পুরুষালী। নাকে রসকলি, মাথায় কায়দা করে কাটা চুল, পরনে শিমলার ধুতি, আর হাতে একটা খঞ্জন। আমার নাম হরিদাসী বৈষ্ণবী গো। তা মা ঠাকুরানীরা কি একটা গান শুনবেন? গান? তা বেশ তো, শোনাও দেখি একখানা ওই বিরহের গান। না, তুমি বরং একটা কীর্তন শোনাও। এসব তো শুনেই থাকি। তুমি বরং একটা ওই আদি রসের টপ্পা গাও তো দেখি। হ্যাঁ গা, তুমি যে কিছু বললে না, তোমার কি শুনতে ইচ্ছে করছে? ও কীর্তন শুনতে চাই গো। তা বলি শোনাবে নাকি একখানা? কি গো? আচ্ছা, তবে তাই হোক। কাটা বেনে তুলতে গেলাম কলম। হরিদাসী বৈষ্ণবী নিচু গলায় মিষ্টি সুরে এমন করে একটা সুর ভাঁজতে লাগলো, ঠিক যেমন করে বসন্তকালে ভ্রমর গুনগুন করে। আর তারপর হঠাৎ করে কুন্দনন্দিনীর চোখের দিকে তাকিয়ে গলা ছেড়ে এমন করে গাইতে শুরু করলো বৈষ্ণবী যে তার সেই গান অট্টালিকার প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়তে লাগলো। সূর্যমুখী অন্দরে বসে এই গান শুনতে পেলেন। এই গানের কলিগুলো অশুভ ইঙ্গিতের মতো তার কানে যেন বিষ ঢালতে লাগলো। হ্যাঁ রে কমলমণি,
এমন গান কে গাইছে? কে জানে। তিনি আর থাকতে পারলেন না, ননদ কমলমণিকে নিয়ে বাইরে এলেন। কাঁটা বেনে তুলতে গেলাম কলঙ্কের ফুল। তুমি কে গো? এই বাড়িতে তো আগে কখনো দেখিনি তোমায়। আমি হরিদাসী বৈষ্ণবী গো মা ঠাকুরুন। শোনো বৈষ্ণবী দিদি, তোমার মুখে ছাই পড়ুক। তোমার আর কোনো ভালো গান জানা নেই? এইসব বাজে বাজে গান গেয়ে তুমি গৃহস্থ বাড়ির পরিবেশ নষ্ট করছো কেন? কেন দিদিমণি, আমি কি এমন অপরাধ কেন করলাম? আবার জিজ্ঞেস করছো কেন? ওরে ওরে, কে আছিস? একটা বাবলার ডাল নিয়ে আয় তো। কাঁটা ফোটার শোক কতটুকু ওকে আজ দেখিয়ে দি। কাঁটা ছাড়াই মধু খাবে? হ্যাঁ, দাঁড়াও দেখাচ্ছি মজা। থাক কমল, শোনো হরিদাসী, ওসব গান আমাদের ভালো লাগছে না। এটা ভদ্র গৃহস্থের বাড়ি। যদি পারো তবে ভক্তি ভরে ভালো কোনো গান করো। আচ্ছা মা, আপনি যা আদেশ করবেন। শোনো বৌদিদি, ওকে আর গান গাইতে বলো না, ওর দ্বারা হবে না। আমি চললাম। আরে কমল। কমলমণি গটগট করে সেখান থেকে চলে যেতেই সূর্যমুখীও তার পিছন পিছন চলে গেলেন। আসর ভেঙে যেতেই বাড়ির অন্যান্য মহিলারাও এবার হরিদাসীর নানান খুঁতের আলোচনা করতে করতে একে একে উঠে যেতে লাগলো। রংটাও যেন বাবু একদম ফ্যাকাশ। হ্যাঁ, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, গানের সেই বিষাক্ত মর্ম বা কুৎসিত ইঙ্গিত কিছুই বুঝতে না পেরে কুন্দনন্দিনী তখনও সেখানে পাথরের মতোই বসে রইল। সবাই বেরিয়ে যেতে ফাঁকা উঠোনে একা কুন্দনন্দিনীকে বসে থাকতে দেখে তার দিকেই এবার একটু এগিয়ে গেল হরিদাসী বৈষ্ণবী। গান গেয়ে আমার মুখ শুকিয়ে গেছে গা। হ্যাঁ, আমায় একটু জল দেবে? ও হ্যাঁ, আমি দিচ্ছি, এই নাও। তোমাদের ছোঁয়া পাত্র তো আমি ধরবো না গো। ও, তুমি আমার হাতে জল ঢেলে দাও। আমি তো আর জাত বৈষ্ণবী নই। হ্যাঁ, এসো, এদিকে এসো তবে। হ্যাঁ গো, তুমি বুঝি কুন্দ? হ্যাঁ, তাই না? হ্যাঁ, কিন্তু কেন গো? আমায় চিনলে কি করে? তোমার শাশুড়িকে কখনো দেখেছো? শাশুড়ি? তিনি এখানে এসেছেন, আমার বাড়িতেই আছেন। ও মা, হাজার হোক মা, তো তোমাকে দেখার জন্য তিনি খুব কাঁদছেন। যাবে নাকি গো একবার? না না, মানে আমি এখান থেকে বেরোবো? একবার চলোই না, আমার সাথে গিয়ে দেখে আসবে তাকে। কি করে বেরোবো? তিনি তো আর এখানে এসে তোমার সূর্যমুখীর সামনে মুখ দেখাতে পারবেন না। চলো না আমার সঙ্গে। না না গো, আমি গিন্নিকে না বলে কোথাও যেতে পারবো না। আরে না 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 না, গিন্নিকে ভুলেও বলো না, তিনি কখনো যেতে দেবেন না তোমাকে। কেন? হয়তো তোমার শাশুড়িকে ধরিয়ে দিতে লোক পাঠাবেন, বুঝলে? না 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 না, গিন্নিমা অমন নন। শোনো, তুমি বরং গিন্নিকে অন্যভাবে বলে রেখো, কেমন? আচ্ছা, আমি অন্য একদিন এসে তোমাকে নিয়ে যাব। কিভাবে? যাওয়ার জন্য একটু কান্নাকাটি করো, না হলে কিন্তু কোনো কাজ হবে না। আচ্ছা, এখন আসি আমি। আচ্ছা। কুন্দ শুনেছিল তার শাশুড়ি ভালো মানুষ নন, সে ভয় পেয়ে গেল। তবু হরিদাসী বৈষ্ণবীর মুখের ওপর না বলতে পারল না সে। মন্ত্রমুগ্ধের মতো অপলক দৃষ্টিতে এই মোহময়ী বৈষ্ণবীর দিকে তাকিয়ে রইল সে। কুন্দনন্দিনীর সঙ্গে বৈষ্ণবীর এই ঘনিষ্ঠ হয়ে কথা বলার দৃশ্যটা অন্দরে ফিরে যেতে যেতেও পিছন ফিরে সূর্যমুখী কিন্তু দেখলেন, আর সেখানেই দাঁড়িয়ে পড়ে দূর থেকে দৃশ্যটা তীক্ষ্ণ নজরে দেখতে লাগলেন এবং কমলমণিকেও ইশারা করে ডেকে এনে দৃশ্যটা দেখালেন। ওই দেখো। কি? কুন্দকে তো কোনোদিন এমনভাবে কারোর সাথে কথা বলতে দেখিনি তো। বৈষ্ণবীর সাথে ওর এত কিসের কথা? এমনভাবে কথা বলছে যেন কতদিনের চেনা ওর। দেখো। ও মা, তাতে কি হয়েছে বৌদিদি? কথা বলছে তো বলছে। আরে বাবা, মেয়ে মানুষই তো। মেয়ে মানুষ কি পুরুষ মানুষ তা কে জানে? মানে
কি বলছো কি? আমার তো মনে হচ্ছে কোনো ছদ্মবেশী পুরুষ। পুরুষ? হ্যাঁ রে, কুন্দু কি ভাবিষ্টা হয়ে উঠলো নাকি? আচ্ছা বৌদিদি, তুমি যখন বলছো তবে আমি বাবলার ডালটা নিয়েই আসি। মিনসেকে কাঁটা ফোটার সুখটা একেবারে দেখিয়েই দিই। বাবলার ডালের খোঁজে গিয়ে কমলমণি দেখে তার 1 বছরের ছেলে সতীশচন্দ্র তার মামি সূর্যমুখীর সিঁদুর কৌটোটা কোনোভাবে হস্তগত করে জাঁকিয়ে বসে সারা শরীর একেবারে রক্তবর্ণ করে একটা ছোট্ট ভৈরব সেজে বসে আছে। ছেলের এই ভুতুরে রূপ দেখে কমলমণি বৈষ্ণবী, বাবলার ডাল, কুন্দনন্দিনী সব ভুলে সতীশকে কোলে তুলে নিয়ে তার সেই রাঙা রূপ মুছতে আর তাকে শাসন করতে ব্যস্ত হয়ে পড়ল। আর এদিকে সূর্যমুখী ঠিক করলেন তিনি এই রহস্যের শেষ দেখেই ছাড়বেন, জানতেই হবে। আর তার জন্য তিনি ডাকলেন তার প্রধান অস্ত্র হীরাকে। একবার ডেকে পাঠাতো। হীরা জানতো বড়গিন্নি নিশ্চয়ই কোনো কঠিন বা গোপন কাজের জন্যই তাকে ডেকেছেন। সে কোমরে একেবারে কাপড় জড়িয়ে দ্রুত সূর্যমুখীর সামনে এসে দাঁড়ালো। গিনিমা ডাকছিলেন? হীরা, ওই যে বৈষ্ণবী এতক্ষণ উঠোনে বসে গান গাইছিল, তাকে তুই চিনিস? কোথায় থাকে তুই জানিস? ওই বৈষ্ণবী? না মা ঠাকুরন, আমার ঘরের কাজ করতে করতেই দিন শেষ হয়ে যায়, বাইরে যাব কখন বলুন তো? বলি ওই ঠাকুর বাড়ির মাগিদের ডেকে একবার জিজ্ঞেস করুন না, করুণা না হয় শীতলা ওকে চিনতে পারে। আরে না না হীরা, ওই বৈষ্ণবীটাকে আমার মোটেও সুবিধের মনে হচ্ছে না, বুঝলি? ও, যাওয়ার সময় ও কেমন করে কুন্দর দিকে যেন তাকাচ্ছিল। আর কুন্দই বা ওর সাথে অত কথা বলছিল কেন? হ্যাঁ মা ঠাকুরন, ঠিক বলেছেন তো। শোন, একটা কাজ করতে পারবি? আপনি শুধু হুকুম করুন মা ঠাকুরন। তুই চুপি চুপি ওর পিছু যা। ও কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, আর কুন্দর সঙ্গে ওর কিসের এত ভাব, এই সব খবর ঠিকঠাক এনে দিতে পারলে তোকে একটা নতুন বারাণসী শাড়ি দেবো হীরা। বারাণসী শাড়ি? সত্যি বলছেন মা? তা কখন জানতে যেতে হবে? এখনই? তোর যখন খুশি, তবে এখনই যদি ওর পিছু না নিস তবে তো কোথায় থাকে জানতে পারবি না। ও যদি মাটির নিচেও লুকোয়, এই হীরা ওকে ঠিক খুঁজে বার করবে। কিন্তু হীরা, দেখিস ওই বৈষ্ণবী যেন ঘুণাক্ষরেও কিছু বুঝতে না পারে, আর বাড়ির অন্য কেউ যেন টের না পায়। আপনার জন্য হীরার অসাধ্য কিছু আছে না? যা যা যা, আর দেরি করিস না। তোমার সতীশ কি কাণ্ড করেছিল জানো? সে তো হ্যাঁ মা, হীরাও এখানে। কিছু শলা পরামর্শ হচ্ছে বুঝি? শোনো শোনো ঠাকুরজি, আমি হীরাকে পাঠাচ্ছি চুপি চুপি ওই বৈষ্ণবীর খবর নিয়ে আসতে। বেশ করেছো বৌদিদি, বেশ করেছো। তবে হীরা, যাওয়ার সময় ওই ঠুঙি মাগির গায়ে দুটো বাবলার কাঁটা ফুটিয়ে দিয়ে আসিস কিন্তু। পারো বটে ঠাকুরজি, সব আমি সব পারবো মা। সত্যি? কিন্তু বারাণসী শাড়ি আমি নেব না। বারাণসী নিবি না? তবে কি নিবি? বৌদিদি, ওর সাজগোজ দেখেছো? ও এইবার একটা বর চায়, ওর একটা বিয়ে দাও দেখি। কিরে হীরা, ঠিক বলেছি তো? হ্যাঁ, তা তো পছন্দ হয়েছে। কে কে? সে কে রে? জম। আচ্ছা বাবা, বেশ বেশ, তার সাথেই আমি তোর বিয়ে দেব। এখন যা, আর দাঁড়িয়ে থাকিস না। হাসাহাসি চলল ঠিকই, কিন্তু হীরা তার লক্ষ্য ভুলল না। সে বারাণসী শাড়ির চেয়েও যেন বড় কোনো পুরস্কারের কথা ভাবতে ভাবতে বের হয়ে পড়ল। রোদ চন্মনে দুপুরে ঝিঁঝি পোকার ডাক আর রহস্যময় এক পরিবেশের মধ্যে দিয়ে হীরা চলল হরিদাসীর পিছু পিছু। বিষবৃক্ষের বীজ এখন অঙ্কুরিত হয়ে ডালপালা মেলতে শুরু করল। হীরা দেখল হরিদাসী বৈষ্ণবী দত্তদের বাড়ি থেকে বিদায় নিয়ে গ্রাম ছাড়িয়ে সোজা দেবীপুরের দিকে রওনা দিয়েছে। হরিদাসী গিয়ে ঢুকল দেবীপুরের দেবেন্দ্রবাবুর মস্ত বড় বাগানের ভেতর। ওই বৈষ্ণবী আবার এই ভদ্রপুরে মাতাল দেবেন্দ্রবাবুর বাগানে ঢুকলো কেন? দেবীপুরের লোহার রেলিং দিয়ে ঘেরা একটা চমৎকার ফুলের বাগান আছে, আর তার ঠিক মাঝখানে
শান্ত একটা পুকুর পাড়েই তৈরি করা হয়েছে একটা শৌখিন বৈঠকখানা। হরিদাসী সেই বাগানে ঢুকে বৈঠকখানার একটা নির্জন ঘরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে তার বৈষ্ণবী সাজ খুলতে শুরু করল। হীরা আড়াল থেকে নজর রাখল। সে নিজের গায়ের চাদরটা আর একটু ভালো করে জড়িয়ে নিয়ে বাগানের বেড়ার টোপকে ভেতরে ঢুকল। হরিদাসী ওদিকে সেই ঘরের ভেতর ঢুকতেই হীরা জানলার কোণে এসে চোখ বাঁধল। আর যা দেখল তাতে তো হীরার চক্ষু চড়ক গাছ। বৈষ্ণবীর সেই খঞ্জনিটা ঘরের একটা কোণে অবহেলায় পড়ে আছে। হরিদাসী এক এক করে তার মাথার নকল চুল, কাপড়ের তৈরি নকল স্তন যুগল, হাত থেকে পিতলের বালা, চুড়ি সব খুলে ফেলল। এবার নাকের ওপরের রসকলি আর চন্দনের ছাপ মুছে ফেলতেই তার বৈষ্ণবীর রূপ খুঁজে গিয়ে বেরিয়ে এলো আসল চেহারা। হীরা দেখল হরিদাসী কোনো মেয়ে মানুষ নয়, সেখানে তখন দাঁড়িয়ে 25 বছরের অপূর্ব সুন্দর যুবক দেবীপুরের দেবেন্দ্রবাবু নিজে। রসকলির শেষ ছাপটুকু মুছতে মুছতে দেবেন্দ্রবাবু তখন নিজের মনেই বলছেন, মেয়েটা বড় একগুঁয়ে, সূর্যমুখীকে খুব ভয় পায়। তবে আর একবার গেলে হয়তো কাজ হতে পারে। ওরে বাবা, এই যে দেখছি বিষের উপর আবার অমৃতের প্রলেপ। এ খবর দিতে পারলে বারাণসীর শাড়ি কি মা ঠাকুরন আমায় মাথায় করে রাখবেন। হীরা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে যা শোনার শুনে নিয়েছে, যা দেখার দেখে নিয়েছে। হীরার মনে তখন হাজারটা ফন্দি খেলছে। সে ভাবছে এই খবর সূর্যমুখীকে দিতে পারলে তো কেল্লা ফতে। কুন্দর কপালে যে দুঃখের মেঘ ঘনিয়ে আসছে তা ভেবে হীরা এক পৈশাচিক আনন্দ নিয়ে চটজলদি বাড়ির পথে রওনা দিল। দেবেন্দ্র আর গোবিন্দপুরের নগেন্দ্র একই বংশের ছেলে, কিন্তু তাদের দুই পরিবারের মধ্যে ছিল সাপে নেউলে সম্পর্ক। নগেন্দ্রর ঠাকুরদা মামলা করে দেবেন্দ্রর ঠাকুরদাকে একসময় সর্বশান্ত করে দিয়েছিলেন, আর সেই থেকেই দুই বাড়ির মুখ দেখাদেখি বন্ধ। পুরুষানুক্রমে চলে আসা সেই শত্রুতা আজও মেটেনি। দেবেন্দ্রর বাবা তাঁর বংশের সম্মান ফেরাতে হরিপুর জেলার বড় জমিদার গণেশবাবুর মেয়ে হেমবতীর সঙ্গে ছেলের বিয়ে দিলেন। কিন্তু হেমবতী ছিল যেমন কুৎসিত তেমনই অহংকারী আর মুখরা। তার বিষাক্ত কথার জ্বালায় দেবেন্দ্রর জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠল। একদিন আর সহ্য করতে না পেরে দেবেন্দ্র হেমবতীকে মারধর করে সেদিনই নিজের বাড়ির মায়া ত্যাগ করে বাগানের মধ্যে থাকার মতো একটা ঘর বানিয়ে সেখানে একাই থাকতে শুরু করলেন। বাবা মারা যাওয়ার পর সম্পূর্ণ স্বাধীন দেবেন্দ্র মনের দুঃখ ভুলতে কলকাতায় গিয়ে নেশায় অভ্যস্ত হয়ে উঠলেন। কলকাতা থেকে অনেক রকমের নতুন নতুন ঢংও শিখে এসেছিলেন তিনি। দেবীপুরে ফিরেই নিজেকে এক মস্ত বড় রিফর্মার বা সমাজ সংস্কারক হিসেবে পরিচয় দিতে লাগলেন। তবে তার আসল উদ্দেশ্য ছিল মদ আর আমোদ প্রমোদ। কুন্দনন্দিনীকে আমার চাই, আমার তাকে আমায় পেতেই হবে। গোবিন্দপুর থেকে ফিরে বৈষ্ণবীর সাজ ছেড়ে দেবীপুরের বাগান বাড়িতে দেবেন্দ্র নিজের আসল মূর্তিতে ফিরে এসে আরাম করে বসলেন। চাকর তামাক সাজিয়ে আলবোলা এনে তার সামনে ধরল। বাবু, দেবেন্দ্র তামাকের ধোঁয়া বুক ভরে টানতে লাগলেন। এই তামাকই যেন তার সব দুশ্চিন্তার একমাত্র মহৌষধ। এরপর শুরু হলো আসল নেশা। চাকরেরা রূপোর থালায় মদের বোতল, গ্লাস আর গরম গরম কাবাব কাটলেট নিয়ে এলো। দেবেন্দ্র তখন ভক্তিভরে যেন এক দেবীর পুজোয় বসলেন। তার কাছে এই মদই ছিল জীবনের একমাত্র আরাধনা। এরপর আসরে একে একে তানপুরা, তবলা আর সেতার নিয়ে গায়ক বাদকের দল হাজির হলো। মদের গ্লাস আর সুরের মূর্ছনায় আসর একেবারে জমে উঠল।
রাতের শেষে যখন আসর ভাঙল, তখন সেখানে এলেন দেবেন্দ্রর মামাতো ভাই সুরেন্দ্র। সুরেন্দ্র ছিলেন দেবেন্দ্রর ঠিক উল্টো স্বভাবের। চরিত্রবান, শান্ত, সংযমী সুরেন্দ্র দেবেন্দ্রকে খুব ভালোবাসতেন, কিন্তু এই মদ মাংসের আসর তিনি একদম পছন্দ করতেন না। তাই রোজ রাতে একবার এসে শুধু দেবেন্দ্রর খোঁজ নিয়ে যেতেন। শরীর কেমন আছে দেবেন্দ্র? দুপুরের দিকে তো খুব গরম ছিল। শরীর তো রোগের ঘর, ওই নিয়ে নতুন করে কি বলবো। তা আজ কি জ্বর এসেছিল? লিভারের সেই পুরনো ব্যথাটা, ওটা কি আজও কামড়াচ্ছে? ও তো আমার সেই পুরনো সঙ্গী সুরেন, যেমন থাকে তেমনই আছে। দেবেন্দ্র, এখন এসব মদ খাওয়া বন্ধ রাখলে কি ভালো হয় না? মদ খাওয়া? কেন নিজের আয়ু এভাবে শেষ করছো? কতবার বলবো সুরেন, ও তো আমার ইহকালের বন্ধু, মরণের সাথী। ওকে ছেড়ে আমি থাকবো কি করে? পৃথিবীর অনেক প্রিয় বন্ধুই তো তোমায় ত্যাগ করেছে, তবে তুমি কেনই বিষকে ছাড়বে না? ছেড়ে দিয়ে কি হবে সুরেন? যাদের সামনে সুখের আশা থাকে তারা মদ ছাড়ে। আমার জীবনে তো শুধুই অন্ধকার আর অন্ধকার, হাহাকার হাহাকার। তবু অন্তত নিজের প্রাণের মায়ায় ত্যাগ করো। দেখো, মানুষ তো বাঁচতে চায় নাকি? কি যে বলো সুরেন্দ্র, যাদের বেঁচে থাকাটা সুখের তারা বাঁচার আশায় মদ ছাড়ুক, তারা মদ। আমার তো মানুষের বেঁচে থেকে কি লাভ বলো তো? আমার রাত কাটে হাহাকারে আর দিন কাটে ভণ্ডামিতে। আমার কাছে জীবন আর মরণ এখন একই কথা। ছাড়ো সব ছাড়ো। তবে অন্তত আমাদের অনুরোধে এই অভাগা দাদাটার মুখের দিকে চেয়ে এসব ত্যাগ করো দেবেন্দ্র। সুরেন, তুমি ছাড়া আমাকে ভালো পথে আনার যে আর কেউ নেই তা আমি জানি ভাই। আমি যদি কোনোদিন মদ ছাড়ি তবে তা একমাত্র তোমার অনুরোধেই ছাড়ব। আর কি? আর যদি কোনোদিন ওই পিশাচি হেমবতীর মরার খবর পাই, তবেই আমি এই মদটা ছাড়ব। তার আগে আমার মুক্তি নেই ভাই, আমার মুক্তি নেই। আজ আমি আসি দেবেন্দ্র। আমি একা, কিন্তু একা কেন থাকবো? সুরেন্দ্র নিজের বাড়ি চলে গেলেন, আর দেবেন্দ্র অন্ধকার রাতে আবার মদের গ্লাসটা হাতে তুলে নিলেন। প্রাণাধিকা শ্রীমতী কমলমণি দাসী চিরঞ্জীবাসু। কমল, তোমায় আশীর্বাদ পাঠাতেও আজ আমার লজ্জা হয় বোন, কারণ তুমি এখন এত বড় গিন্নি। তবে আমি তোমাকে আজও আমার ছোট বোন ছাড়া আর কিছুই ভাবতে পারি না। আমি তোমায় প্রথম ক খ লিখতে শেখালেও তোমার হাতের লেখা এখন কত সুন্দর হয়েছে, সেজন্য লজ্জা হচ্ছে বটে। তবে না লিখেও পারছি না। আজ আমার যে দশা হয়েছে সে কথা আমি তোমাকে ছাড়ার কাকে বলি কমল? আমি যে আজ নিজের হাতে নিজের চিতা সাজিয়েছি বোন। কুন্দনন্দিনী যদি না খেয়েও মরতো তবে আমার কি ক্ষতি ছিল বলো তো? ঈশ্বর কি কুন্দর একটা গতি করতেন না? তুমি যখন ওকে দেখেছিলে তখন সে ছিল নিহাতি বালিকা, কিন্তু এখন সে অপূর্ব সুন্দরী।
অন্দরমহলের এক নির্জন কোণে বসে নিজের মনের সবটুকু হাহাকার ঢেলে দিয়ে কমলমণিকে চিঠি লিখছেন সূর্যমুখী। নিজের বিপদ ডেকে তার প্রতিটি অক্ষরের ভাঁজে যেন মিশে আছে চাপা কান্না আর অভিমান। কমলমণিকে লেখা চিঠিতে স্বামী নগেন্দ্রর মনের সূক্ষ্ম পরিবর্তনগুলো নিপুণভাবে লিখেছেন সূর্যমুখী। যে স্বামী তার কাছে একসময় সব ছিলেন, তার জগৎ ছিলেন, আজ সেই স্বামীর দূরে সরে যাওয়াটা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। তিনি বুঝতে পারছেন যে কুন্দনন্দিনী তার স্বামীর মন কেড়ে নিচ্ছে, নগেন্দ্রর ভালোবাসা থেকে তাকে বঞ্চিত করছে। আর নগেন্দ্র, তার স্বামী, আজকাল প্রায়ই কথায় কথায় রেগে যান, অহেতুক রাগারাগি করেন সকলের সঙ্গে। সূর্যমুখী বোঝেন যে নিজেকে শাসন করতে না পেরেই নগেন্দ্র এমন খিটখিটে হয়ে গেছেন। তাকেও যে আজকাল ভীষণভাবে সচেতন থাকতে হয়, যাতে ভুল করে তিনি কুন্দর নাম না নিয়ে ফেলেন তার জন্য। কারণ আজকাল কুমুদ নামে যে নতুন দাসী এসেছে, তাকে ডাকতে গিয়ে নগেন্দ্র মাঝে মধ্যেই সেই দাসীকে কুন্দ বলেই ডেকে ফেলেন। আর তারপর সেই ভুল যখন তার নিজের কাছেই মারাত্মক বলে মনে হয়, তখন তিনি এত অপ্রস্তুত হয়ে পড়েন যে তার সেই লজ্জা আর অপরাধ বোধ মাখানো মুখ দেখে সূর্যমুখীর বুক ফেটে যায়। কেন তিনি এত অপ্রস্তুত হন? কেন ওই নামটি তার মুখে চলে আসে? এ কি শুধুই অসাবধানতা, নাকি নিজের অবচেতনে ওই নামটাই বারবার উচ্চারিত হয় তার মন প্রাণ জুড়ে? আর শুধুই কি নাম, নাকি ওই মুখটাই ছেয়ে রয়েছে তার একান্ত গোপন মনোজগৎকেও? আর তাই তাকে সাবধান হতে হয়। আসলে কুন্দর প্রতি অবচেতন মনের এই টানের কারণেই যে নগেন্দ্র আজ তার স্ত্রী সূর্যমুখীর কাছেও অপরাধী হয়ে থাকেন, সে কথাটা বুঝতেও সূর্যমুখীর অসুবিধা হয় না। কারণ প্রাণ দিয়ে নিজের মানুষটিকে ভালোবাসেন যে তিনি। তাই তো বিষে জর্জরিত হতে হতেও সূর্যমুখী লেখেন, তোমার ভাইকে তুমি আবার মন্দ বলো না কমল। তিনি অত্যন্ত ধর্মাত্মা লোক। শত্রুও তাঁর চরিত্রে কোনো খুঁত বের করতে পারবে না। আমি প্রতিদিন দেখি নিজের মনকে বশে আনতে তিনি প্রাণপণ চেষ্টা করছেন। যেদিকে কুন্দনন্দিনী থাকে তিনি যথাসম্ভব সেদিকে তাকান না। খুব প্রয়োজন না পড়লে তিনি ওর নামও মুখে আনেন না। কিন্তু কমল, কুন্দনন্দিনী যদি তার চোখে সাধারণ কোনো মেয়ে হয়, তবে তিনি কেন ওকে না দেখার জন্য এত ব্যস্ত হবেন? কেন ওর নাম মুখে না আনার জন্য তাকে এত সচেতন থাকতে হবে? কমল, আমি তার চোখের দিকে তাকালেই তার মনের কথা পড়তে পারি। তিনি আমার কাছে কি লুকাবেন? আমি দেখি তার চোখ দুটো সারাক্ষণ কাউকে কাউকে খুঁজে বেড়ায়। খাওয়ার সময় ভাতের গ্রাস মুখে দিতে গিয়েও তিনি কেমন আনমনা হয়ে থাকেন। কান খাড়া করে কি যেন শোনেন। আর যখনই কুন্দর গলার ওই মিষ্টি স্বর তার কানে যায়, অমনি তিনি অপরাধী ধরা পড়ার মতো তাড়াতাড়ি ভাত খেতে শুরু করেন। জিজ্ঞেস করলে বলেন মোকদ্দমার জ্বালায়। কিন্তু আমার যে মনে আছে কমল, মোকদ্দমার কথা উঠলে আগে যে তিনি হাসাহাসি করতেন। নগেন্দ্রর অন্য মনস্কতা, অকারণ রাগ, অস্থিরতা, কোনো কিছুই সূর্যমুখীর চোখ এড়িয়ে যায় না। হাজারো সচেতনতা আর সাবধানতা দিয়েও নিজের মনটাকে নগেন্দ্র ঢেকে রাখতে পারেন না সূর্যমুখীর দৃষ্টি থেকে। আর তাই কমলকে লেখা সূর্যমুখীর চিঠির প্রতিটি শব্দে তার বুকের ভেতরের তীব্র যন্ত্রণাই ফুটে বেরোয়। চিঠি লিখতে লিখতে আরও একটা কথা মনে পড়ল সূর্যমুখীর। পাড়ার বয়স্ক মহিলারা একদিন যখন কুন্দর অকাল বৈধব্য আর অভাবের কথা নিয়ে খুব দুঃখ করছিলেন, সেই আলোচনা নগেন্দ্রর কানে পৌঁছেছিল। তার চোখ যে জলে ভরে উঠেছে, আড়াল থেকে তাও স্পষ্ট দেখতে পেয়েছিলেন সূর্যমুখী। আর ঠিক এই সময়েই সমাজের সুযোগ সন্ধানী রূপটাও বড় প্রকট হয়ে ধরা পড়ে সূর্যমুখীর কাছে। কলকাতায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বিধবা বিবাহ নিয়ে আন্দোলন করছেন। সূর্যমুখীর বাড়িতেও পণ্ডিতদের আনাগোনা বেড়েছে। সূর্যমুখী দেখছেন এক একজন পণ্ডিত টাকার লোভে এক এক রকম কথা বলছে। কেউ বিধবা বিবাহের পক্ষে বলে টাকা নিচ্ছে, আবার কেউ বিপক্ষে বলে গয়না বাগিয়ে নিচ্ছে। কিন্তু সূর্যমুখীর ভয় অন্য জায়গায়। তার কেবলই মনে হচ্ছে এই বিধবা বিবাহের আলোচনা বুঝি তার সাজানো সংসার ভাঙারই একটা অজুহাত হয়ে দাঁড়াচ্ছে। আমি এখন এই পাপ বিদায় করতে পারলেই বাঁচি। চিঠি লিখতে লিখতে এবার আর নিজেকে আটকাতে পারলেন না সূর্যমুখী। নিজের হাতেই যে বিষবৃক্ষের চারা রোপণ করেছেন সে কথা মনে হতেই নিজের মাথায় নিজেই করাঘাত করলেন তিনি। কুন্দকে বিদায় না করা পর্যন্ত তার শান্তি নেই। কিন্তু একথা নগেন্দ্রকে কিছুতেই জানানো যাবে না, যা করতে হবে গোপনে করতে হবে। আর তাই মাথার দিব্যি দিয়ে কমলমণিকে সাবধান করছেন, যাতে কমলমণি এই চিঠির কথা অন্য কাউকে না বলে। বিষবৃক্ষ যেন এখন তার মনের প্রতিটি কোণ দখল করে নিয়েছে, আর সূর্যমুখী এখন কেবল মুক্তি চান। দীর্ঘ চিঠির শেষে নিজের প্রাণের আশাটুকুও উজাড় করে লিখলেন সূর্যমুখী। তুমি কি একবারও আমাদের দেখতে আসবে না? তোমাকে পেলে আমার বুকের পাথরটা বোধহয় একটু হালকা হবে। তোমার ছেলে আর জামাইবাবুর খবর দিও। ইতি তোমার দুঃখী বোন সূর্যমুখী। কিন্তু কমলমণি একটু অন্য ধাতুতে গড়া। সূর্যমুখীর এই অতিরিক্ত আবেগ আর সন্দেহ সহ্য করতে না পেরে বৌদিদির চিঠির উত্তরে বেশ কয়েকটা কড়া কথা ঠাট্টার সুরে লিখে পাঠালো সে। দিদি, তোমার চিঠি পড়ে মনে হলো তুমি পাগল হয়েছ। না হলে নিজের স্বামীর ওপর কেউ এভাবে বিশ্বাস হারায়? স্বামীর ওপর বিশ্বাস হারিও না দিদি। ওটা হারানো মানেই সব হারানো। আর যদি একান্তই তার ওপর বিশ্বাস না রাখতে পারো, তবে এক কাজ করো, সোজা গিয়ে দিঘির জলে ডুবে মরো। আমি কমলমণি তর্কালঙ্কার এই ব্যবস্থা করে দিচ্ছি। নারীর মন খড়কুটো পেলেও আঁকড়ে ধরতে চায়। কমলমণির লেখা শব্দগুলোকে যেন ভাঙনের মুখে বালির বাঁধ হিসেবে দাঁড় করিয়ে রাখল সূর্যমুখী। কিন্তু সংশয় তার মিটল না। বিষবৃক্ষের বিষাক্ত বীজ এবার যেন মহিরুহ হয়ে নগেন্দ্রর সাজানো সংসারকে তছনছ করতে শুরু করল। কয়েকদিনের মধ্যেই নগেন্দ্রর চরিত্রে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল। নগেন্দ্রর স্বচ্ছ আর আদর্শ চরিত্র ধীরে ধীরে অন্ধকারের মেঘে ঢাকা পড়তে শুরু করল। সূর্যমুখী আড়ালে কাঁদেন, আবার কমলমণির কথা ভেবে নিজেকে সান্ত্বনা দেন যে স্বামীর হয়তো শরীর ভালো নেই। সূর্যমুখী যেন বালির বাঁধ দিয়ে এক বিশাল প্লাবন আটকানোর ব্যর্থ চেষ্টা করে চলেছেন সমানে। চিকের আড়ালে থেকে তিনি এক দাসীর মাধ্যমে এবার বাড়ির ডাক্তারের সাথে কথা বললেন একদিন। সূর্যমুখীর হয়ে দাসী বলল, ডাক্তার বাবু, বলি বাবুর শরীর তো ভালো নেই, আপনি কোনো ওষুধ দিচ্ছেন না কেন? শরীর খারাপ? আমি তো কিছু জানি না। কি হয়েছে বাবুর? বাবু তো আমাকে কোনো অসুখের কথা বলেননি। ও মা, বাবু নিজে কিছু বলেননি? কো না, কি অসুখ হয়েছে? কি অসুখ তুমি ডাক্তার হয়ে জানো না? মা ঠাকুরানী বলছেন ডাক্তার আপনি, উনি নন। আচ্ছা আচ্ছা, আমি নিজে গিয়ে না হয় খোঁজ নিচ্ছি। না না, বাবুকে জিজ্ঞেস করার কিছু দরকার নেই। মানে আপনি ওষুধ দিন তো। ওষুধ? আচ্ছা বেশ। ডাক্তার আর কোনো কথা না বাড়িয়ে সোজা ডিসপেন্সারিতে গিয়ে একটু সোডা, একটু পোর্ট ওয়াইন আর একটু আয়রনের সিরাপ মিশিয়ে একটা শিশিতে ভরে লেবেলে লিখে দিলেন, দিনে 2 বার আহারের পর। এই দেখো। সূর্যমুখী সেই শিশি হাতে আশায় বুক বেঁধে নগেন্দ্রর কাছে গেলেন। নগেন্দ্র রাগে শিশিটা জানলা দিয়ে এক বিড়ালের দিকে ছুঁড়ে মারলেন। সূর্যমুখী শিউরে উঠলেন। তার মনে হলো নগেন্দ্রর এই রাগ আসলে ওষুধের ওপর নয়, তার ওপর দেখালেন। তবু নিজেকে সামলে নিয়ে মুখে বললেন, আচ্ছা আচ্ছা,
ওষুধ খেতে হবে না, থাক। কিন্তু তোমার কি অসুখ হয়েছে তা অন্তত আমাকে একবার বলো। তুমি কেন এমন করছো বলো তো? কি অসুখ? কে বলেছে আমার অসুখ হয়েছে? কেন শুধু শুধু আমাকে বিরক্ত করছো? শুধু 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 আমি বিরক্ত করছি? এই এই দেখো, নিজের মুখটা আয়না একবার ভালো করে দেখো, কেমন কালো হয়ে শুকিয়ে গেছে, দেখেছো? নগেন্দ্র সে কথারও কোনো উত্তর না দিয়ে সূর্যমুখীর হাত থেকে আয়নাটা কেড়ে নিয়ে দেওয়ালে ছুঁড়ে চুরমার করে ভেঙে দিলেন। ঠিক যেমন সূর্যমুখীর সাজানো স্বপ্নগুলো আজ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। নগেন্দ্রর এই রুদ্র মূর্তি দেখে সূর্যমুখীর দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। কিন্তু সূর্যমুখীকে কাঁদতে দেখে নগেন্দ্র শান্ত হওয়া তো দূরে থাক, আরও রেগে গিয়ে বৈঠকখানায় চলে গেলেন এবং সেখানে গিয়ে এক নিরীহ ভৃত্যকে অকারণ মারধর করতে লাগলেন। সেই ভৃত্যের কান্নার শব্দ যেন সূর্যমুখীর নিজের বুকে তীরের মতো বিঁধতে লাগল। নগেন্দ্রর আগের সেই প্রশান্ত মূর্তির আড়ালে যে দানব জেগে উঠেছে তাকে চেনে না সূর্যমুখী। শান্ত সংযমী নগেন্দ্রর চোখে মুখে এখন সারাক্ষণ শুধু রাগ আর রাগ। নগেন্দ্রর এই রাগ সংযমহীনতা শেষমেশ মদে গিয়ে ঠেকল। গভীর রাতে টলতে টলতে টকটকে লাল চোখে যখন বাড়ি ফিরলেন, সূর্যমুখী তার পা জড়িয়ে ধরে কাঁদলেন। ওগো, আমি আর সহ্য করতে পারছি না। কেবল আমার এই অনুরোধটুকু রাখো, তুমি নিজেকে এভাবে ধ্বংস করো না। ধ্বংস? দয়া করো আমার। কেন, মদ খাওয়া কি দোষের নাকি? দোষ কিনা আমি জানি না, শুধু এটুকু জানি এটা আমাদের সর্বনাশ করছে। আমার অনুরোধে কি এটুকু ত্যাগ করা যায় না? একটা কথা স্পষ্ট শুনে রাখো, আমি এখন মাতাল। যদি একটা মাতালকে শ্রদ্ধা করতে পারো তবেই আমাকে শ্রদ্ধা করো, নয়তো দরকার নেই। তুমি নিজের পথ দেখো আর আমাকে আমার মতো থাকতে দাও। সূর্যমুখী স্তব্ধ হয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। বুঝলেন নগেন্দ্রর মন পাথর হয়ে গেছে, তাকে বোঝানো বৃথা। আর মনে মনে প্রতিজ্ঞা করলেন যে নগেন্দ্রর সামনে তিনি আর কোনো দিন চোখের জল ফেলবেন না। নগেন্দ্রর এই ব্যক্তিগত পরিবর্তনের বিষ ছড়িয়ে পড়ল তার বিশাল জমিদারিতেও। দেওয়ানজি নিরুপায় হয়ে সূর্যমুখীকে খবর পাঠালেন। বাবু এখন কোনো কিছুতেই আর নজর দেন না। সদরের আমলারা যা ইচ্ছে তাই করছে, আমার কথা কেউ এখন আর শোনে না। যার বিষয় তিনি যদি না রাখেন তবে তা থাকবে কি করে? সবই যখন যাচ্ছে তখন সম্পত্তি বা থেকে কি হবে? হাজার হাজার প্রজা কাছারিতে এসে হাহাকার করে ফিরে গেল। যে জমিদার একসময় প্রজাদের সন্তানের মতো আগলে রাখতেন, একসময় অত্যাচারী গোমস্তার বেতন কেটে প্রজাকে সাহায্য করতেন, সেই জমিদার এখন তার প্রজাদের প্রতি ফিরেও তাকালেন না। সবাইকে বের করো। নগেন্দ্রর বন্ধু হরদেব ঘোষালও চিন্তিত হয়ে দীর্ঘ চিঠি লিখলে নগেন্দ্র শুধু এক লাইনে তার জবাব দিলেন, আমার উপর রাগ করো না, আমি অধঃপাতে যাচ্ছি। নিরুপায় সূর্যমুখী তাঁর শেষ ভরসা কমলমণিকেই আবার চিঠি পাঠালেন। একবার এসো কমল, একবার এসো বোন। এই বিপদের দিনে তুমি ছাড়া আমার তো আর কেউ নেই, আর কাকে ডাকবো আমি? একবার এসো, একবার এসো, একবার এসো। সূর্যমুখীর সেই করুণ চিঠি পেয়ে কমলমণি আর স্থির থাকতে পারল না।
চিঠি পড়েই সে ছুটল স্বামী শ্রীশচন্দ্রের কাছে। শ্রীশচন্দ্র তখন বাড়ির ভেতরে বসে খুব মন দিয়ে অফিসের খাতাপত্র দেখছিলেন, আর তার পাশেই বিছানাতেই তাদের 1 বছরের ছেলে সতীশচন্দ্র একটা ইংরেজি খবরের কাগজ নিয়ে খুব ব্যস্ত ছিল। প্রথমে সে সেটাকে চিবিয়ে দেখার চেষ্টা করছিল, তবে এখন মাকে দেখে সে হঠাৎ সেটা সামলে মেলে ধরে খুব গম্ভীর মুখে পড়ার ভান করতে লাগলো। কমলমণি সেই দৃশ্য কৌতুকের চোখে একবার দেখে নিয়েই মাথায় কাপড় টেনে স্বামীর কাছে গিয়ে দাঁড়ালো, হাত জোড় করে রঙ্গভরে বলল, সেলাম পৌঁছে মহারাজ, এই দাসীর একটা আর্জি গ্রহণ করা হোক। ওরে বাবা, এত ভক্তি কেন? আবার বুঝি পাশের বাগান থেকে শশা কাকুর চুরি করেছো? না গো মহারাজ, এবার শশা নয়, বড় দামি জিনিস চুরি গিয়েছে। ও তাই নাকি? তা চুরিটা হলো কোথায়? গোবিন্দপুরে গো, গোবিন্দপুরে। ও। দাদার একটা দামি সোনার কৌটোর ভিতর 1 কড়া কানা করি ছিল, সেটা কেউ চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সোনার কৌটো হলো সূর্যমুখী, কি তাই তো? হ্যাঁ গো মশাই, হ্যাঁ। যাক, বুঝেছ তাহলে। সে তো বুঝলাম, কিন্তু কানাকড়িটা আবার কি? কেন, সূর্যমুখীর ওইটুকু বুদ্ধি, ওটাই তো তার কানা করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা লোকে তো বলে যে খেলে সে কানাকড়িতেই খেলে। সূর্যমুখী ওই কানাকড়িতেই তো তোমার দাদাকে একেবারে কিনে রেখেছে, আর তোমার এই মস্ত বুদ্ধি থাকতেও। কি বললে তুমি? কি বলতে চাইলে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আরে কি করছো? আরে ছাড়ো, আরে আরে হাত ছাড়ো, হাত ছাড়ো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়েছে 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 হয়েছে। তা ওই কানাকড়িটা কে চুরি করলে শুনি? সূর্যমুখী আসলে কি লিখেছে সেটা তো বলো। কে চুরি করলো তা তো জানি না, কিন্তু বৌদিদের এই চিঠিখানা পড়লেই বুঝবে যে সত্যি তার বুদ্ধিটা চুরি হয়েছে। না হলে এমন পাগলের মতো চিঠি কেউ লেখে? কই দাও দেখি চিঠিটা। হ্যাঁ দাও। নাও পড়ো। কি এমন লিখেছে যে তুমি এত অস্থির হয়ে উঠলে? যদিও তোমাকে এসব কথা বলতে বারণ করেছে। ও, কিন্তু বিশ্বাস করো, যতক্ষণ না তোমাকে সব বলছি আমার প্রাণটা কেমন হাঁসফাঁস করছে একেবারে। পড়ে দেখো একবার। না 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 না, সে যখন নিষেধ করেছে তখন এই চিঠি আমার পড়ার দরকার নেই, তুমি নাও। আরে বাবা, তার বুদ্ধিতে এখন একটু ঘুণ ধরেছে। বৌদিদি হয়তো পাগল হয়েছে তাই এসব বলছে, কিন্তু আমরা তো আর পাগল হইনি। তাছাড়া এখন তার অন্যের বুদ্ধির খুব প্রয়োজন। আমরা ছাড়া এই অসময়ে তার আর কে আছে বলো? বুঝলাম, তার নিমন্ত্রণটা মোটেই আমার হয়নি, আসলে সতীশের হয়েছে। আর তাকে পেতে হলে তো এখন কমলমণিকে যেতেই হবে, এই হলো আসল ব্যাপার, কি তাই তো? আর এই জন্যই সূর্যমুখীর এত বনিতা। ও, তুমি বুঝি ভাবছো একা একা তিসি মেপে এখানে রাজার হালে থাকবে? না 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 না, ও সব চলবে না। যেতে হলে একসঙ্গে যাব। তিসির কাজে শ্রীশচন্দ্রের এখন নাওয়া খাওয়ার সময় নেই, তাই গোবিন্দপুরে যাওয়াটা তার পক্ষে অসম্ভব। কিন্তু কমলমণি সে কথা শুনবে কেন? রাগের চোটে শ্রীশচন্দ্রের মহামূল্যবান অফিসের খাতাটি টেনে নিয়ে খসখস করে ছিঁড়ে ফেলল সে। শ্রীশচন্দ্র কম যায় না, স্বামী স্ত্রীর মধ্যে এবার মধুর যুদ্ধ বেঁধে গেল। একজন আরেকজনের চুলের খোঁপা খুলে দেয়, তো আরেকজন টেবিলময় দোয়াতের কালি উল্টে দিয়ে দক্ষ যজ্ঞ বাঁধিয়ে তোলে। তবে সব যুদ্ধই একসময় শেষ হয়, আর এক্ষেত্রে শেষ না বলে সন্ধি বলাই ভালো। শ্রীশচন্দ্রের তুখোড় বুদ্ধিতেই অবশেষে সেই সন্ধি লগ্ন এসে পড়ল। রণরঙ্গিনী স্ত্রীর প্রতিবাদী ওষ্ঠটিকেই আপন ওষ্ঠে চেপে ধরে এক গাঢ় চুম্বন এঁকে দিতেই আপাতত যুদ্ধের সমাপ্তি ঘটল। কিন্তু এত কিছুর পরেও শ্রীশচন্দ্রের আর যাওয়া হলো না। ছেলেকে নিয়ে কমলমণি একাই গোবিন্দপুরে চলে গেল, আর নিঃসঙ্গ শ্রীশচন্দ্র মনের দুঃখে তার তিসির কাজে এক বিন্দুও নজর দিতে পারল না। সে বছর তিসির ব্যবসায় বড় রকমের লোকসান দেখা দিল তার। যারা এতদিন মনে মনে স্ত্রৈণ বলে ব্যঙ্গ করত শ্রীশচন্দ্রকে, তারা এবার আড়ালে আবডালে কুৎসা ছড়াতেও কসুর করল না। কমলমণি যখন গোবিন্দপুরে দত্তদের বাড়িতে পা রাখল,
তখন যেন এক নিমেষেই একটা দক্ষিণে হাওয়া এসে বাড়ির থমথমে পরিবেশটা একেবারে উড়িয়ে দিল। অন্ধকার ঘরে হঠাৎ একটা উজ্জ্বল প্রদীপ জ্বললে যেমন হয়, কমলমণির উপস্থিতিতে ঠিক তেমনটাই হল। তার হাসিতে উজ্জ্বল মুখ দেখে সূর্যমুখীর দুশ্চিন্তার মধ্যেও যেন এক ফালি আশার আলো দেখা দিল। এসো দেখি, তোমার চুলে আজ আমি দুটো সুন্দর ফুল গুজে দিই। না না, মরণ আর কি। এই বুড়ো বয়সে সব ঢঙ্কি আর সাজে। আহা, সাজবে না কেন? তুমি তো আমার রাজরানী দিদি। এসো এসো, এদিকে এসো। তুমি কি পাগল হলে কমল? লোকে কি বলবে বলো তো? আর লোকে। বহুদিন পরে দুই সখীর দেখা হলো। যদিও বয়সের দিক থেকে কমলমণি কিছুতেই সূর্যমুখীর সখী হতে পারে না, তবু তার কাছেই মনের কথা উজাড় করে লিখতে পেরেছিলেন তো সূর্যমুখী। এমন দুঃসময়ে কমল ছাড়া সূর্যমুখীর ভরসা বলতে তো আর কেউ নেই। কমলমণিকে পেয়ে আজ কত দিন পরে নিজের একটু আহ্লাদ যেন ফিরে পেয়েছেন সূর্যমুখী। দুজনের কত কি যে কথা চলছে তার কোনো শেষ নেই। এমন সময় দূর থেকে নগেন্দ্রর জুতোর আওয়াজ শোনা গেল। নগেন্দ্র যখন সামনে এলেন, কমলমণি মাথা নত করে অত্যন্ত ভক্তিভরে দাদাবাবুকে প্রণাম করল। দেখি একটা প্রণাম করি। ভালো আছেন দাদাবাবু? কমল, এমন হঠাৎ যে? আগে দাদাবাবু, আমি তো আসিনি, আপনার এই আদুরে খোকা আমাকে একদম ধরে নিয়ে এলো। বটে, এত ক্ষমতা সতীশের? মারো পাজিকে। নগেন্দ্রর কোলে চড়ে শ্রীমান সতীশ নানান রকম উৎপাত শুরু করে দিল। শিশুর সারল্যে দুষ্টুমিতে বাড়িতে যেন হাসির রোল উঠল। এতদিনের চাপা বিষাদ এক লহমায় ধুয়ে গেল। অনেক হয়েছে, যাও তো শোনা, তোমার মায়ের কোলে যাও। আমাকে যে একবার বৈঠকখানায় যেতে হবে। এই নে কমল, ছেলেকে ধর। সতীশকে কমলের কোলে দিয়ে বৈঠকখানার দিকে পা বাড়ালেন নগেন্দ্র। স্বামীকে দীর্ঘদিন পরে এমন প্রাণ খুলে হাসতে দেখে সূর্যমুখীর মন থেকেও যেন পাথর নেমে গেল। এখনো অবধি কোথাও কোনো বিপদের চিহ্নই দেখতে পেল না কমলমণি। তবে যার জন্য অপেক্ষা করছিল সে এবার তার দেখা পেল কমলমণি, কুন্দ নন্দিনী। কুন্দ এখন পূর্ণ যুবতী। তার মতো এত রূপ বোধ হয় দুনিয়ার আর কারো হতেই পারে না। এই রূপের দিকে তাকিয়ে কমলমণির চোখেও যেন ধাঁধা লেগে গেল। সে হাসি মুখে এগিয়ে এসে কুন্দনন্দিনীকে বলল, ওলো কুদি 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 মুদি দাদি, কেমন আছিস রে কুদি? কতদিন পরে তোকে দেখছি। আছি গো। ওমা, শুধু আছি? আছি দিদি বলতে পারিস না? খবরদার কুদি, আমায় দিদি বলে ডাকবি। আর যদি না বলিস, আজ রাতে তুই যখন ঘুমিয়ে থাকবি তোর এই রেশমের মতো চুলে আগুন ধরিয়ে দেব। তোর গায়ের ওপর এক গাদা আরশোলা ছেড়ে দেব। কি বলবি তো? আচ্ছা বেশ দিদি। কটা দিন বেশ হাসি মজা গল্পে কেটে গেল। কমলের স্নেহ আর ভালোবাসায় তার সেই বালিকা বেলার সব কথাই মনে পড়ে গেছে কুন্দর। সূর্যমুখীর মুখেও সত্যিই সূর্য উঠেছে। নগেন্দ্রও আজকাল ছোটোখাটো ঠাট্টা তামাশা করেন। এভাবে কয়েকদিন পেরিয়ে যাওয়ার পরে কলকাতায় ফেরার জন্য ব্যস্ত হয়ে উঠল কমলমণি। কিন্তু সূর্যমুখী কিছুতেই তাকে ছাড়তে চাইল না। আর দুদিন থাকো, তুমি চলে গেলে আমি এই শূন্য বাড়িতে আর বাঁচবো না। তোমাকে তোমাকে মনের সব কথা আমি বলতে পারি। আমি তোমার কাজ না করে এখান থেকে এক পাও নড়ছি না। আমার আবার কি কাজ করবে? কেন? তোমার শ্রাদ্ধ। মুখে ঠাট্টা করলো বটে, তবে মনে মনে কমলমণি প্রতিজ্ঞা করল যে সূর্যমুখীর বিপদ না সরিয়ে সেও কোথাও যাবে না। এদিকে কমলমণি চলে যাবে শুনে কুন্দনন্দিনীও নিজের ঘরে গিয়ে চুপ করে শুয়ে রইল। রাতে কিছু মুখেও তুলল না, ঘর থেকে বেরোলোও না। নিজের ঘরে শুয়ে ফুলে ফুলে কাঁদতে লাগলো কুন্দনন্দিনীর এই মন খারাপটা কিন্তু কমলমণির চোখ এড়ায়নি। রাতের খাওয়া দাওয়া চুকলে চুপচাপ কুন্দর ঘরে এসে বসল কমলমণি।
কিরে কুদি, এভাবে কাঁদছিস কেন রে? তুমি তুমি কেন চলে যাবে দিদি? ও মা, তাতে কাঁদিস কেন? আমায় কি তুই সত্যিই খুব ভালোবাসিস কুন্দ? তুমি আমায় ভালোবাসো দিদি? কেন, এ বাড়িতে কি আর কেউ তোকে ভালোবাসে না? আমায় লুকোস না কুন্দ। দাদা বাবু বুঝি ভালোবাসেন না? দিদি হ্যাঁ রে মেয়ে, শোন না, আমার সঙ্গে কলকাতায় যাবি? না দিদি, কোথাও যাব না আমি। দিদির কাছে কিছু লুকোতে নেই কুন্দ। কেন যাবি না বল? দাদা বাবুর জন্য ভালোবাসিস তো? কিরে বল দিদি। বুঝেছি রে কুন্দ, তুই মরেছিস। তুই নিজের অজান্তেই বিশ্বের সাগরে ঝাঁপ দিয়েছিস। বৌদিদের দশা দেখতে পাচ্ছিস না? আর দাদা বাবু কুন্দ, আমার কথা শোন, আমার সঙ্গে কলকাতায় চল। এখানে থাকলে সকলে মরবি তোরা। চল বোন, আমার সঙ্গে চল। দিদি, তাই নিয়ে চলো তুমি। চল, তোমার সঙ্গেই চলে যাই। আর কাঁদিস না বোন। মনের সঙ্গে যুদ্ধ করেই যে শেষে কমলমণির সঙ্গে কলকাতায় যাওয়ার ব্যাপারে মনস্থির করল কুন্দ, কমলমণি সে কথা বুঝতে আর বাকি রইল না। নগেন্দ্রের প্রতি টান, তাকে শুধু চোখে দেখার স্বাদটুকুও যে কুন্দকে বলি দিতে হলো, নগেন্দ্রকে বাঁচানোর জন্যই যে সে তাকে ভুলতেও রাজি হয়ে গেল, এই নির্মম সত্যটা কমলমণির চোখে সহজেই ধরা পড়ল। নিজের ভালো মন্দের খবর যে রাখত না সেই কুন্দ, যে নগেন্দ্রের প্রতি ভালোবাসা থেকেই এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলো, তা বুঝতে একটু অসুবিধে হলো না কমলমণির। কুন্দর মাথায় হাত রেখে স্থির হয়ে বসে রইল সে। এবারে একটু হীরার পরিচয় বলে নিই। দত্তবাড়ির দাসদাসীদের কাজের সঙ্গে সঙ্গে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য যথেষ্ট গুরুত্ব পেত, আর সেজন্য তাদের বেতনও দেওয়া হতো যথেষ্ট। আর তাই এই দত্তবাড়িতে অনেক গরিব ভদ্রঘরের মেয়েরাও দাসীর কাজ করতে অপমানিত বোধ করত না। তেমনই এক কায়স্থ পরিবারের মেয়ে হলো হীরা। সূর্যমুখীর খাস দাসী সে। সহজ কথাকে একটু ঘুরিয়ে বলার অভ্যেস ছিল তার। সে যেন কারোর ধার ধারে না, এমনভাবে কথা বলতো, তাকে মুখরা বলাই যায়। খুব ছোট বয়সেই দিদিমার সঙ্গে এই দত্তবাড়িতে এসেছে হীরা। সে নগেন্দ্রর বাবার সময়ের কথা। দিদিমার বয়স হয়েছে এখন। নিজের বুদ্ধি আর গুণের জোরে হীরাই এখন এ বাড়ির দাসী মহলের মাথা। গোবিন্দপুরে নিজের একটা ছোট্ট ঘরও তুলেছে সে। কাজ সেরে রাতের বেলা সেই ঘরেই ফিরে যায় হীরা। মেয়েটা বাল্য বিধবা, কিন্তু সাজগোজে বিধবার ছাপ ছিল না। গায়ের রংটা একটু চাপা বটে, তবে তার রূপ দেখে তাকে দাসী বলে মনে হয় না। দোষের মধ্যে শুধু একটু মাথায় খাটো। তার চরিত্রে কেউ কখনো কলঙ্কের ছাপ লাগাতে না পারলেও হীরার স্বভাবে কিছু বিচিত্র ব্যাপার ছিল। যেমন মিথ্যে কথা বলে দুজনের মধ্যে অকারণ ঝামেলা বাঁধিয়ে দিয়ে আড়ালে দাঁড়িয়ে মজা দেখত সে। বাড়ির ছোট ছেলেপুলেদেরও অদ্ভুত সব বুদ্ধি জোগাত সে। হীরার আরও একটা দোষ ছিল, সেই দোষের কথা জানেন শুধু সূর্যমুখী। হীরা চুরি করত। বিশেষ করে সুগন্ধি আতর বা গোলাপ জল দেখলে লোভ সামলাতে পারত না সে। তবে সেসব জেনেও সূর্যমুখী হীরাকে যথেষ্ট ভালোবাসতেন, আর তার খাস দাসীর মর্যাদাও দিয়েছিলেন। কিন্তু তার চেয়ে ঢের বেশি সুন্দরী কুন্দনন্দিনী আসার পরে হীরার গুরুত্ব পাছে কমে যায়। তাই কুন্দকে হীরা একেবারেই সহ্য করতে পারে না। রূপের দিমাগ দেখো না, ওই দিমাগে যদি আগুন না লাগে তাহলে আমার নামও না হীরা নয়। হ্যাঁ, অবশ্য শুধু হীরা নয়, সূর্যমুখীর কোনো না কোনো কাজে বহাল আছে এমন কোনো দাসী কুন্দকে বিশেষ পছন্দ করে না। কারণ সূর্যমুখীর
দুর্ভাগ্যের কারণ যে কুন্দ, তা এখন আর কারো জানতে বাকি নেই। এই কদিন দত্তবাড়িতে থেকে তার যা বোঝার সবটা ভালো করে বুঝে নিয়েছে কমলমণিও। কুন্দনন্দিনীকে এখান থেকে সরিয়ে নিতে পারলেই সব দিক দিয়ে মঙ্গল। তাকে নিয়ে কলকাতায় ফেরার আয়োজনও পাকা করে ফেলেছে সে। কুন্দু যে কলকাতায় চলে যাবে এ খবরটা আর চাপা নেই। তবে কমলমণির সঙ্গে কলকাতায় যাবে বলে কথা দিলেও কুন্দুর বুকের ওপর থেকে পাথরটা কিন্তু সরল না। তার দিনগুলো আরো ক্লান্ত আর রাতগুলো আরো বিষণ্ণ হয়ে উঠল। আমি পারবো? আমার সর্বস্ব এখানে এখানে ফেলে রেখে অত দূরে চলে গিয়ে থাকতে পারবো তো? হে ভগবান, যত পরীক্ষা সব কি আমার জন্যই তুলে রেখেছো তুমি? বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল গোবিন্দপুরে। কুন্দনন্দিনী এক বুক বিষাদ নিয়ে বাগানের মাঝখানে সেই বিশাল দিঘিটার পাড়ে এসে বসল। ঘাটের দুই পাশে দুটো বিশাল পুরনো বকুল গাছ যক্ষীর মতো দাঁড়িয়েছিল। ঝাপসা অন্ধকারে কুন্দ একা সেই ঘাটের সিঁড়িতে বসে রইল। চারদিক নিঝুম, আকাশের তারাগুলোর ছায়া পড়েছে নীল জলে। সেদিকে তাকিয়ে চুপ করে বসে আছে সে। পেছনের বাগান থেকে মল্লিকা আর কামিনী ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছে। অন্ধকারে মিটিমিটি জোনাকি জ্বলছে। দূরে শেয়ালের ডাকে মাঝে মাঝেই সেই নিস্তব্ধতাটা খান খান হয়ে যাচ্ছে। কুন্দর চোখ দিয়ে নিঃশব্দে জল গড়িয়ে নামছে। একা বসে মুখ বুজে কেঁদে চলেছে কুন্দ। সবাই তো চলে গেল, মা নেই, দাদাও নেই, বাবা তো সেই রাতে আমাকে আমাকে একা ফেলে চলে গেল। কিন্তু আমি আমি কেন বললাম না? চমকে আমায় ভুলে গেল। আমি যে একলা বসে এত কাঁদি, মা কি শুনতে পায় না? আচ্ছা আচ্ছা, মরলে কেমন হয়? মৃত্যুর কথাটা মাথায় আসতেই চমকে উঠল কুন্দ। মরে যাবে সে, এই জলে ডুবে মরে যাবে। কিন্তু তার আগে একবার সে তাকে দেখবে না, একবার প্রাণ ভরে ডাকবে না, সেই নাম উচ্চারণ করবে না। এখানে তো কেউ নেই, তাহলে কাকে ভয় পাচ্ছে সে? একবার, শুধু একটি বার সেই নামটা জপের মন্ত্রের মতো উচ্চারণ করবে না সে? ভয় ভয় এদিক ওদিক তাকালো কুন্দনন্দিনী। না, কোথাও কেউ নেই। এবার ফিস ফিস করে সে বলতে লাগলো, নগেন্দ্র, নগেন্দ্র, আমার নগেন্দ্র, একবার নয় 1000 বার ডাকি, নগেন্দ্র, নগেন্দ্র, নগেন্দ্র। কিন্তু আমি তো কেউ না, আমি তো সূর্যমুখী আর নগেন্দ্রর বাড়ির এক আশ্রয়হীন মানুষ। আমার রূপও নেই আর গুণও নেই। সূর্যমুখী, এমনকি হীরাও আমার চেয়ে অনেক সুন্দরী। তাহলে তাহলে নগেন্দ্র কেন আমার দিকে তাকাবে? কেন? না, আর সে কিছু ভাববে না। তাকে মরতেই হবে। চোখ মুছে উঠে দাঁড়ালো কুন্দ। বিদ্যুতের মতো মায়ের সেই স্বপ্নটা মনে পড়ে গেল তার। পায়ে পায়ে ঘাটের শেষ সিঁড়িটা অবধি নেমে এলো সে। ভেজা ধাপগুলোয় পা রাখতে গিয়ে শিউরে উঠছে সে, কিন্তু না, আর ভয় পেলে তার চলবে না। নিজেকে সামলে নিয়ে
মায়ের আদেশ পালন করার জন্য মৃত্যুর দিকে এগোতে লাগলো কুন্দনন্দিনী। তোমার কাছে আসছি মা। কুন্দর পায়ের পাতা প্রায় শীতল জল স্পর্শ করতে যাচ্ছে, ঠিক তখনই পেছন থেকে কেউ একজন খুব আলতো করে তার কাঁধে হাত রাখলেন। সেই স্পর্শে যেন পৃথিবীর সবটুকু অধিকার মিশে আছে। ধীর শান্ত গলায় ভেসে এলো তার ডাক, কুন্দ, কুন্দনন্দিনী। আমি কুন্দ, আমি নগেন্দ্র। তুমি কি সত্যি কলকাতায় চলে যাবে? আমি অপেক্ষা করছি কুন্দ, উত্তর দাও কুন্দ। তুমি কি নিজের ইচ্ছেই চলে যাচ্ছ? নিজের ইচ্ছে? ভগবান, আমার আবার নিজের ইচ্ছে? শোনো কুন্দ, আমি অনেক চেষ্টা করেছি, মাসের পর মাস নিজের সঙ্গে যুদ্ধ করেছি, কিন্তু বিশ্বাস করো, আমি আর পারছি না। শোনো কুন্দ, শোনো, এখন বিধবারাও বিয়ে করতে পারে তেমন আইন এসে গেছে। বিদ্যাসাগর মশাই সব শাস্ত্র প্রমাণ সহ দেখিয়ে দিয়েছেন। শোনো কুন্দ, আমি শাস্ত্র মতে তোমাকে বিয়ে করতে চাই। তুমি রাজি তো? বলো কুন্দ, বলো, তুমি রাজি তো? না। কেন কুন্দ? তোমার কিসের বাধা? তুমি আমায় ভালোবাসো না? আমি কি তোমার ভালোবাসার যোগ্য নই? আমি যে তোমার জন্য সব ছাড়তে পারি কুন্দ। তুমি আমার গৃহিণী হবে না কুন্দ? না। নগেন্দ্র এবার চুপ করে গেলেন। মনের সমস্ত আবেগ সামলে নিয়ে অদ্ভুত শান্ত হয়ে গেলেন তিনি। পুকুরের নীল জলটার দিকে একবার তাকিয়ে দেখলেন, তারপর যেমন নিঃশব্দে এসেছিলেন তেমন নিঃশব্দেই আবার চলে গেলেন। নগেন্দ্র চলে যেতেই মুখে কাপড় গুঁজে নিজের প্রবল কান্নাটাকে আটকে দিল কুন্দ। তার এই নাটা সে যে নগেন্দ্রকে বলেনি, সে যে না বলেছে নিজের বিবেককে। সূর্যমুখীর কাছে সে যে ঋণী। আবারও সেই নীল জলটার দিকে সতৃষ্ণ চোখে চেয়ে দেখল কুন্দনন্দিনী, কিন্তু না, মরা আর তার হলো না। দেবেন্দ্র, দেবেন্দ্র, এই যে দেবেন্দ্র। বলো দাদা, আজ্ঞা করো। বলি, এসব হচ্ছেটা কি? সব খবরই আমার কানে আসে দেবেন্দ্র। তুমি বৈষ্ণবী সেজে গ্রামে গ্রামে ঢলাতে যাচ্ছ। ছি 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 ছি। তুমি কি মনে করো, হ্যাঁ, তোমাকে কেউ ধরতে পারবে না, তাই না? সুরেন্দা, শোনো, তোমার এই কদর্য কাণ্ডগুলোর কথা গ্রামের লোকের মুখে মুখে ফিরছে। ছি 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 দেবেন্দ্র। তুমি জানো আমি কেমন রসের বৈষ্ণবী সেজেছিলাম? কপালে তিলক আর রসকুলি দেখে তুমিও আমার প্রেমে পড়ে যেতে দাদা। ভাগ্যিস সেই পোড়ার মুখ আমি দেখিনি দেবেন্দ্র। দেখলে দুই চাবুক মেরে তোমার ওই বৈষ্ণবী যাত্রা ওখানেই গুছিয়ে দিতাম। দাদা দাদা দাদা, শোনো, সেই তারা মাস্টারের মেয়েটাকে মনে পড়ে? সে এখন দত্ত বাড়িতে আছে তো। তাকে দেখতে যাই গো, তাকেই দেখতে যাই গো। ওই রূপ না দেখতে পেলে এমনি পাগল হয়ে যাব দাদা। দেবেন্দ্র, দেবেন্দ্র, রাগ করো না দাদা, রাগ করো না। ওই মেয়েটাকে না দেখলে আমি আর বাঁচবো না গো। ফের যদি ওই পাপের কথা শুনি, তাহলে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। এ কথা তুমি মনে রেখো দেবেন্দ্র। তুমি যাও দাদা, ক্ষতি নেই। কুন্দ চলে গেলি সব বনাস, বুঝেছ? বেশ বেশ, তবে তাই হোক। আজ থেকে তোমার সঙ্গে আর আমার কোনো সম্পর্ক থাকবে না।
এই কথাটা মনে রেখো দেবেন্দ্র। জাহান্নামে যাও। হরিদাসী বৈষ্ণবী সেজে গোবিন্দপুরের দত্তবাড়িতে ঠিক কে যাচ্ছে সে কথাটা যেমন হীরা জেনে এসেছে, তেমন তার সুরেন্দ্রেরও জানতে বাকি নেই। আর জানতে পেরেই দেবেন্দ্রর কাছে ছুটে এসেছে সে। যতই হোক, চোখের সামনে ছোট ভাইকে তো এতটা অধঃপাতে নামতে দেওয়া যায় না। কিন্তু তার ভয় দেখানো, শাসন, এমনকি মান অভিমানও যখন বিফলে গেল, তখন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না সে। অসহ্য রাগে আর ঘৃণায় সেখান থেকে চলে এলো সুরেন্দ্র। তাতে অবশ্য দেবেন্দ্রর কিছু যায় আসেনি, বরং নিজের মুখে কুন্দনন্দিনীর কথা বলতে পেরে আজ তার মনে আনন্দ যেন আর ধরে না। পানপাত্রে ব্র্যান্ডি ঢালতে ঢালতে দু চার কলি ভুল গান আর এলোমেলো সুরও উপচে উঠল তার গলায়। আর ঠিক তখনই তার একতলা বাগান বাড়ির জানলার খড়খড়িতে কিসের যেন একটা আওয়াজ শোনা গেল। মদের নেশায় চুর হয়ে আছে দেবেন্দ্র, তার কোনো হিতাহিত জ্ঞান নেই। আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে জানলার কপাট খুলে নিচের উঠোনে লাফিয়ে পড়ল সে। শুকনো পাতা মারিয়ে কে যেন পালিয়ে যাচ্ছে, তাকে ভালো করে দেখা যাচ্ছে না। দাঁড়াও দাঁড়াও, কোথায় পালাচ্ছ? দেখি দেখি তুমি কোন স্বর্গের অপ্সরী। দাঁড়াও বলছি, দাঁড়াও। আবার কে? আকাশ থেকে পড়া পেতনি নাকি? তুমি কোন গাছ থেকে নামলে বাবা? দেখি দেখি না না, দেখি দেখি না। কি না না না, তো সহজে তো তোমাকে ছাড়বো না বাবা। ঘরে নিয়ে গিয়ে আলোয় মুখ দেখতে হবে তো। চলো 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 দেখি, চলো আমার কাঁধে ওঠো দেখি। ছায়ামূর্তিটাকে প্রায় পাঁজা কোলা করে বৈঠকখানায় নিয়ে এলো দেবেন্দ্র। কিন্তু ঘরে নিয়ে এসে মুখের সামনে অনেকক্ষণ ধরে আলো নিয়ে আঁতি পাঁতি করে তার চেনা কোনো সূত্র খুঁজতে লাগলো দেবেন্দ্র। তারপর জড়ানো গলায় হঠাৎ বলে উঠল, কোথায় যেন দেখেছি তোমাকে। ঠাওর হচ্ছে না তো ঠিক করে, তবে দেখেছি দেখেছি দেখেছি, খুব চেনা চেনা লাগছে। আমি হীরা। কি হীরা? ওরে ওরে, আমার ঘরে যে সাক্ষাৎ লক্ষ্মী এসছে রে। নমস্তস্যৈ 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 নমো নমঃ। চুপ করে দাঁড়িয়ে রইল হীরা। দেবেন্দ্রর বৈষ্ণবী রহস্যের শেষ দেখতে জীবনের ঝুঁকি নিয়ে এই বাগান বাড়িতে এসে হাজির হয়েছে সে। জানলার খড়খড়ি দিয়ে দেবেন্দ্র আর সুরেন্দ্র সব গোপন কথা শুনেছে হীরা। সে জেনে গেছে কুন্দকে নিয়ে দেবেন্দ্রর ভয়ানক লালসার কথা। হলো মালিনী মাসি, আজ অনেক ভাগ্য করে তোকে পেয়েছি। এই নে, একটু অমৃত পান কর কর কর, না করলে কিন্তু আজ তোকে যেতে দিচ্ছি না। আপনি আগে থাকতে কেন মে দিচ্ছেন? আগে আপনি খান, তবে তো আমি নেব। কর্তাকে না খেলে কি দাসী কখনো মুখে তুলতে পারে? মাতাল দেবেন্দ্র হীরার এই চাটুকারিতায় গলে জল হয়ে গেলেন। তার মাথায় তখন হিতাহিত জ্ঞান বলতে কিছু নেই। হীরার কথা শোনা মাত্রই তিনি গ্লাসটি তুলে ধরলেন। ঠিক বলেছিস হীরা, তুই সত্যি জহুরি। এই তো চাই। আচ্ছা তবে আমি শুরু করি। গ্লাসটা পুরো শেষও করতে পারলেন না দেবেন্দ্র।
তার আগেই মেঝের ওপর পড়ে গেলেন তিনি। হাত থেকে গ্লাস আর গ্লাস থেকে ব্র্যান্ডি ছিটকে গিয়ে পড়ল। দেবেন্দ্রর চোখ উল্টে গেল, কি যেন বিড়বিড় করতে করতে বেহুশ হয়ে গেলেন তিনি। ঘুমো এবার রাক্ষস, তোমার যা শোনার আমি সব শুনে নিয়েছি। এবার হীরা মালিনীর খেল দেখবে এই গোবিন্দপুর। অন্ধকারের মধ্যে এবার নিঃশব্দে বেরিয়ে এলো হীরা, মুখে তার কুটিল হাসি। কুন্দনন্দিনীকে বলি চড়ানোর মতো অস্ত্র এখন তার হাতে মজুদ। সূর্যমুখীর কাছে চালটা শুধু বুদ্ধি করে দিতে হবে তাকে। সে বুদ্ধি অবশ্য কম নেই হীরার। হরিদাসী বৈষ্ণবী যে কুন্দর সঙ্গে ফিসফিস করে কথাবার্তা বলছিল, সে ঘটনা সূর্যমুখীর চোখ এড়ায়নি। হীরার দৌলতে বৈষ্ণবীর আসল পরিচয়ও সূর্যমুখী জানেন। আর আজ কুন্দর প্রতি দেবেন্দ্রর লালসার কথা সবিস্তারে তাঁর কানে তুলল হীরা। তাহলে এই হলো বৈষ্ণবীর আসল রূপ। বৈষ্ণবীরূপী দেবেন্দ্র যে কেন এই দত্ত বাড়িতে এসেছিলেন সে কথা এবার স্পষ্ট বুঝে গেলেন সূর্যমুখী। হীরার কথা শুনে তিনি নিশ্চিন্ত হলেন যে কুন্দই অপরাধী। রাগে সূর্যমুখীর নীলপদ্মের মতো চোখ দুটো আগুনের মতো লাল হয়ে উঠল, কপালের শিরাগুলো রাগে ফুলে উঠল। কমলমণিও পাশে দাঁড়িয়ে সব শুনছিলেন। সূর্যমুখী তখন কুন্দকে ডেকে পাঠালেন। কুন্দ সামনে আসতেই রাগে ফেটে পড়লেন সূর্যমুখী। হরিদাসী বৈষ্ণবীর আসল পরিচয় আমাদের জানতে আর বাকি নেই। সে যে কেন আসে সে কথাও এখন আমাদের কাছে পরিষ্কার। তুই এত বড় দুশ্চরিত্রা! আমাদের মতো ভদ্র গেরস্ত বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। যা যা, এক্ষুনি এখান থেকে দূর হয়ে যা। তুই বেরিয়ে যা কুন্দ, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। কুন্দ, দূর হয়ে যা। আমার সঙ্গে আয়। আয়, কিচ্ছু হয়নি, একদম কাঁদবি না, একদম না। গোবিন্দপুরে রাত নেমে এসেছে। দত্তবাড়ির বিশাল অট্টালিকা যেন অন্ধকারের চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে। ঠিক সেই সময় নিঃশব্দে নিজের ঘরের দরজা খুলল কুন্দনন্দিনী। গায়ে মাত্র একখানা কাপড়। এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে সে। এত অপমানের পরে আর এখানে থাকা যায় না, কিন্তু কোথায় যাবে সে? তার কাছে তো পৃথিবী বলতে শুধু এই বিশাল দত্তবাড়ি, আর কোনো পথ সে তো চেনে না। তবু জোর করে বুকে সাহস নিয়ে এলো কুন্দনন্দিনী। যেতে তাকে হবেই। চলতে চলতে নগেন্দ্র শোয়ার ঘরের নিচে এসে দাঁড়ালো সে। শেষবারের মতো একবার কি তাকে দেখতে পাবো না? নগেন্দ্রনাথের জানলা তখন বন্ধ, ভেতরে আলো জ্বলছে। এখনো জেগে আছেন তিনি। আশায় উজ্জ্বল হয়ে চাতকের মতো সেদিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে কুন্দ। ভেতর থেকে আলো বেরিয়ে আসছে বলে আলোর পোকাগুলো বন্ধ কাচের ওপর হুমড়ি খেয়ে পড়ছে, আবার ধাক্কা খেয়ে ফিরেও যাচ্ছে। আমার কপালটা ওই পোকাগুলোর মতোই। আমিও তো আলোর কাছে যেতে চাই, কিন্তু মাঝখানের ওই কাঁচটা, ওটা আমি আর ভাঙতে পারলাম না। চাতকের মতো ওই জানলার দিকে তাকিয়ে প্রতীক্ষায় কাতর হয়ে আছে কুন্দনন্দিনী। রাত আরো গভীর হচ্ছে। বাগানের ঝাউগুলো অন্ধকারের মধ্যে পিশাচের মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে। বাতাস যখন জোরে বইছে মনে হচ্ছে অদৃশ্য পিশাচের দল ফিসফিস করে কুন্দর কানে কানে কি সব যেন বলে চলেছে। ভয়ে শিউরে উঠছে কুন্দ, কিন্তু তাও প্রাণপণ শক্তিতে সেই বন্ধ জানলার দিকে এক দৃষ্টে চেয়ে আছে সে। আর কি আশ্চর্য, হঠাৎ করেই জানলার একটা কাচের পাল্লা ধীরে ধীরে খুলে গেল।
আলোর বিপরীতে উজ্জ্বল হয়ে ফুটে উঠল একটা মানুষের অবয়ব। একটি বার যদি এই চাউতলার অন্ধকারের দিকে তাকাতে, একবার তাকাতে, এই যে ছোট্ট কুন্ডু ফুলটি মাটিতে পড়ে আছে, তাকে কি তুমি দেখতে পাচ্ছ? আমার বুকের ভেতরটা কেমন টিপ টিপ করছে। তুমি কি? জানলার ধারে খানিকক্ষণ মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন নগেন্দ্র। জানলা খোলা পেয়ে ঝাঁকে ঝাঁকে পোকাগুলো এবার ঘরের ভেতর ঢুকে পড়ছে। নির্নিমেষ চোখে সেই দৃশ্য দেখছে কুন্দ। ওরা অন্তত তোমার আগুনের শিখায় পুড়ে মরতে পারছে, আমিও তো পুড়ছি, কিন্তু কই মরতে পারছি কই? ওদের মতো পুণ্যটাও তো আমার নেই। আমাকে আমাকে কে আশ্রয় দেবে নগেন্দ্র? কে কে আশ্রয় দেবে? ঠিক এই সময়ে গুড়গুড় করে মেঘ ডেকে উঠল। আকাশের গায়ে বিদ্যুতের চমক দেখা দিল। তাড়াতাড়ি জানলার কাজটা বন্ধ করে দিলেন নগেন্দ্র। ঘরের ভেতরের উজ্জ্বল আলোটাও এবার দপ করে উঠে নিভে গেল। কুন্দর পৃথিবী যেন এক নিমেষে জমাট অন্ধকারের তলায় তলিয়ে গেল। রাত শেষ হতে তখন অনেক দেরি। কুন্দ চোখের জল মুছে উঠে দাঁড়ালো। সে জানে এই প্রাসাদে তার আর ঠাঁই নেই। অন্ধকার যেদিকে পথ দেখালো সেই দিকেই এবার হাঁটতে শুরু করল কুন্দনন্দিনী। ঝড়ের বেগ বাড়ল, ধুলোয় চারিদিক ভরে গেল। বাতাসের ঝাপটায় গাছের ডালপালা ভেঙে পড়তে লাগলো। দেখতে দেখতে অঝোর ধারায় বৃষ্টি নামল। এই দারুণ ঝড় বৃষ্টিতে এবার ভয়ে আকুল হয়ে উঠল কুন্দনন্দিনী। কোন দিকে যাবে সে জানে না। কোথায় যাব আমি? কে আমাকে আশ্রয় দেবে? আমি যে আর চলতে পারছি না। আবারও ঝলসে উঠল বিদ্যুৎ। বিদ্যুতের সেই ক্ষণিক আলোয় কুন্দ রাস্তার পাশে একটা জরাজীর্ণ মাটির ঘর দেখতে পেল। মাটির দেয়াল, উপরে খড়ের ছোট একটা চাল। কুন্দনন্দিনী শেষ সম্বলটুকু দিয়ে দৌড়ে গিয়ে সেই ঘরের দরজার কাছে বসল। হাড় কাঁপানো ঠান্ডায় ভিজে একসা কুন্দ দরজায় পিঠ দিয়ে একটু আশ্রয় নেবার চেষ্টা করল। তার শরীরের ভারে দরজায় সামান্য শব্দ হলো এবার, আর অমনি তীব্র স্বরে একটা কুকুর ডেকে উঠল। সে ঘরটি হীরার। ভেতরে তখনও সে জেগেছিল। বাইরে বৃষ্টির তাণ্ডব আর কুকুরের আচমকা চিৎকার শুনে সে এবার চমকে উঠল। কুকুরটা থামছেই না। ব্যাপারটা কি দেখতেই হবে তাকে। এই ঝড় বৃষ্টির রাতে কাকে দেখলো কুকুরটা? ভাবতে ভাবতে দরজাটা সামান্য একটু ফাঁক করে বাইরে উকি দিল সে। দরজার গোড়াতেই গুটিসুটি মেরে বসে আছে এক ছায়া মূর্তি। আরে আরে এই মাঝরাতে আমার দরজার সামনে কি করছিস? কি হলো কি? এই এই কে রে তুই? বৃষ্টির জন্য গলাটা তো খুব চিনা। বৃষ্টির জন্য একটু দাঁড়িয়েছি। তুমি কে গো বলো তো? আচ্ছা দাঁড়াও, আমি আলোটা ভেতর থেকে একটু নিয়ে আসি। ও মা, এই যে কুন্দ দিদি। এসো এসো এসো, ভেতরে এসো ভেতরে এসো। খড় জেলে আলো দেখালো হীরা। কুন্দনন্দিনী অবাক হয়ে দেখল, এই যে হীরা। আগুনের আলোয় হীরার সন্ধানে চোখ জোড়া কুন্দর মুখের ওপর স্থির হয়ে রইল। এই ঝড় বৃষ্টির রাতে কুন্দকে এখানে দেখতে পাবে তা সে কোনো মতেই আশা করেনি। তার দিকে খানিকক্ষণ তাকিয়ে তারপর একটু চতুর হেসে হীরা বলল, বুঝেছি গো বুঝেছি, গিন্নির কাছে খুব বকা খেয়েছো, তাই ওরকম অভিমানে চুপি চুপি বাড়ি থেকে পালানো হয়েছে।
কি তাই তো? আমি আর ফিরতে চাই না। ভয় নেই গো দিদি, আমি কাউকে কিচ্ছুটি বলবো না। এই হীরা থাকতে তোমার কোনো চিন্তা নেই। দিন দুই বরং আমার কাছেই থেকে যাও। বিশ্বাস করো, কেউ টেরও পাবে না তুমি কোথায় আছো। হীরার ঘর বাড়িটি যেন কোনো শিল্পী নিজের হাতে সাজিয়েছে। মাটির তৈরি দুটো ঝরঝরে পরিষ্কার ঘর, চারপাশটা প্রাচীর দিয়ে ঘেরা। দেওয়ালের গায়ে হীরা নিজের হাতে আলপনা দিয়েছে। কোথাও ফুটে আছে পদ্ম ফুল, কোথাও বা রঙিন পাখি। উঠোনটা আয়নার মতো তকতকে। বাড়িতে থাকে শুধু হীরা আর তার বুড়ি দিদিমা। কিন্তু গত রাত থেকে সেখানে এক নতুন অতিথি এসেছে, অনাথিনী কুন্দনন্দিনী। হীরার ঘরের এক কোণে সে পড়ে থাকে, মুখ বুজে চোখের জলে। কুন্দ দিদি, আমি বাবু বাড়িতে কাজে চললাম। দিদিমা ও ঘরে ঘুমোচ্ছে। আমি বাইরে থেকে তালা দিয়ে যাচ্ছি যাতে কেউ সন্দেহ না করে। আর তোমার খাবার আমি দুপুরবেলা এসে দিয়ে যাব। আমাকে কতদিন এভাবে লুকিয়ে রাখবে হীরা? আমার যে ভয় করে। একদম ভয় পেও না। আরে আর কয়েকটা দিন থাকোই না। আগে ওদের রাগটা একটু কমুক, লোকে তোমায় খোঁজাখুঁজি করে একটু বন্ধ করুক, তারপর যা হয় একটা ব্যবস্থা সে করা যাবে না হয়। শোনো, তুমি একটু শুয়ে থাকো দেখি। কুন্দ শুয়ে থাকে, কিন্তু তার চোখে ঘুম নেই। অপমানে দুঃখে তার বুকটা ফেটে যাচ্ছে। সে ভাবে এই তালাবদ্ধ ঘরটাই কি তার ভবিতব্য? হীরা তাকে আগলে রাখছে ঠিকই, কিন্তু এই আশ্রয়ের শেষ কোথায়? কুন্দর মনে হীরার প্রতি এক অদ্ভুত কৃতজ্ঞতা জন্ম নিল। হীরার মতো ভালো মনের মানুষ আর হয় না। আমি হয়তো ভুল ভেবেছিলাম। এই দুনিয়ায় হীরার চেয়ে আপন আমার আর কেউ নেই। এক ঝড়ের রাতে দেখা তার সেই ভয়ঙ্কর স্বপ্নটার কথা একেবারে ভুলে গেল কুন্দনন্দিনী। পরম নিশ্চিন্তে নিজেকে হীরার হাতেই সঁপে দিল সে। দত্তবাড়ির বিষবৃক্ষে এবার মুকুল ধরেছে। হীরা ছাড়া তাকে সার জল দেবে কে? শুনলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস বিষবৃক্ষ। আজ শুনলেন প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুনবেন আগামী শুক্রবার। আজকের প্রশ্ন, কুন্দনন্দিনীর নিজের গ্রামের নাম কি? গত সপ্তাহের উপেক্ষিতা গল্পের প্রশ্ন ছিল বিমলের নিজের দিদির নাম কি? সঠিক উত্তর নলিনী। প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন সুমিতা সমাদ্দার, দীপসা মজুমদার, সুমনা, জ্যোতিপ্রকাশ সাহা, বিজন কুমার শীল, সুজন কর্মকার, অতনু দাস, শুক্লা মৃধা, দেবাশিস গড়াই ও অরুণিমা বিশ্বাস। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।